তিনটা ফাইলিন আছে হ্যাঁ, থিওফাইলিন, অ্যামিনোফাইলিন, ডক্সোফাইলিন। শুধু থিও, অ্যামিনো, ডক্সো এইটা আপনি অ্যাড করতে হচ্ছে। তাছাড়া তিনটা লাস্টে ফাইলিন আছে। তারপর নিচে তুলে দেখেন সালবুটামল, এই সালবুটামলের সামনে লেভো যোগ করে দেন, তাহলে লেভো সালবুটামল হয়ে গেল হ্যাঁ। তারপর আছে ইকুয়াট্রোপিয়াম, অক্সিট্রোপিয়াম। তাহলে ট্রোপিয়ামটা এখন ঠিক আছে, ইকরা আর হচ্ছে অক্সি। তাইলে মোটামুটি আপনার কিন্তু ট্রাক 7টা মুখস্থ হয়ে গেল। তার মানে 3টা যদি আপনি মুখস্থ করতে পারেন আপনার 7টা মুখস্থ হয়ে যাচ্ছে। অ্যামিনোফাইলিন, থিওফাইলিন, অ্যামিনোফাইলিন, ডক্সোফাইলিন, সালবুটামল, লেভোসালবুটামল, ইকুয়াট্রোপিয়াম, অক্সিট্রোপিয়াম। ওকে, ট্রেড নেম দেখেন, ট্রেড নেম দুটো এখানে আছে, অ্যাজমাসল সালবুটামল গ্রুপে আর পিউরিসাল লেভোসালবুটামল গ্রুপে। স্টেরয়েড কত ক্লাসে আলোচনা করছিলাম তাই না? স্টেরয়েড কাকে বলে, স্টেরয়েড দেখতে কেমন, বা স্টেরয়েডে কি থাকে এগুলো আমরা কিন্তু আলোচনা করছি। স্টেরয়েড ড্রাগ কাকে বলে? স্টেরয়েড ড্রাগের 5টি জেনেরিক নেম, 5টি ট্রেড নেম ব্যবহার করে। স্টেরয়েড ড্রাগ সাধারণত ব্যথার জন্য, মাসেল রিল্যাক্সেশন করার জন্য, বা আপনার যে অপারেশনের আগে, যে আপনার অপারেশন করবে অপারেশনের আগে ব্যবহার করে। কি কারণে? মাসেল রিল্যাক্স করার জন্য। ধরেন আমাদের মাসেলের কিন্তু একটা টোন আছে তাই না, যে আমরা এখানে ব্যথা পাইলে আমি কিন্তু অটোমেটিক হাতটা বাস করে ফেলি, বা যেখানে আপনার শরীরে যেখানে ব্যথা লাগুক বা কোনো ধরনের মানে অ্যাবনরমাল সেন্সেশন, স্বাভাবিক না যেটা, আমরা কিন্তু অটোমেটিক মুভমেন্ট করে ফেলি, হাত হোক, পা হোক, চোখ হোক, দেখবেন আপনার চোখের সামনে একটা কিছু আসছে অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়। এটাগুলো হচ্ছে মাসেল টোন, অটোমেটিক রিফ্লেক্স করে আমাদের শরীরে, ব্রেন থেকে রিফ্লেক্স করে। এই মাসেল টোনকে রিল্যাক্স করে দেওয়ার জন্য আমাদের অপারেশনের পূর্বে ব্যবহার করা হয়। ধরেন একজনের অপারেশন করবে, ওটি করবে, ওটির পূর্বেও কিন্তু স্টেরয়েড ব্যবহার করা হয়। কি কারণে? যে মাসেল টোনটা কমায় দেওয়ার জন্য। যদি আপনার মাসেল টোন থাকে তাহলে অপারেশন করার সময় তো অটোমেটিক আপনার রিফ্লেক্স হতে পারে তাই না, এর জন্য আপনি ক্ষতি দিতে পারেন। তো মাসেল টোনটা যদি রিল্যাক্স করে দেয়, আপনার অপারেশন করার সময় কোনো মাসেল টোন থাকবে না, বা অটো রিফ্লেক্স যে একটা মুভমেন্ট এটা থাকবে না, তখন দেখা যাবে অপারেশনটা ভালোভাবে করতে পারবে। তাহলে ব্যথার জন্য ব্যবহার করা হয়, মাসেল রিল্যাক্সেন্টের জন্য ব্যবহার করা হয় স্টেরয়েড। এখন দেখেন স্টেরয়েড কাকে বলে? যে সকল ড্রাগগুলি দেখতে বা গঠন স্টেরয়েডের মধ্যে সেই ড্রাগগুলিকে আমরা স্টেরয়েড বলি হ্যাঁ, বা স্টেরয়েড থেকে এই ড্রাগগুলি তৈরি করা হয়। ব্যথার ওষুধ কি? ব্যথার ওষুধ আমরা দুই ধরনের সাধারণত ব্যবহার করি তাই না। একটা হচ্ছে আপনার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ব্যথার ওষুধ যেগুলো নন স্টেরয়েডাল, এগুলো সামনে আছে বেবি হ্যাঁ, NSAIDs। এই যে 16 নম্বর কোশ্চেনটা আছে, আমরা পড়বো আজকে হ্যাঁ। 16 নম্বর কোশ্চেন, ব্যথার ওষুধ একটা হচ্ছে স্টেরয়েডাল, একটা হচ্ছে নন স্টেরয়েডাল। সেটার ভিতরে কোনো স্টেরয়েড কেমিক্যাল থাকবে না, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, যে নেপ্রোক্সেন, রোলার, কিটোরোলার, ইবোপ্রোফেন, এগুলো কিন্তু ব্যথার ওষুধ সচরাচর ব্যবহার করি তাই না। পেইন কিলার হিসেবে এটা আমরা বাজার থেকে, দোকান থেকে কিন্তু অনেকেই কিনে খাই ব্যথার জন্য। তো ওটা হচ্ছে নন স্টেরয়েডাল, মানে ওইটার ভিতরে স্টেরয়েড জাতীয় কোনো কেমিক্যাল থাকবে না। কিন্তু এটা হচ্ছে স্টেরয়েডাল, স্টেরয়েড জাতীয় কেমিক্যাল থাকবে, সিভিয়ার পেইনের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। আরেকটা আছে ওপিওয়েড অ্যানালজেসিক, এটা হচ্ছে একদমই সিভিয়ার কেসে ব্যবহার করা হয়, যে অপারেশনের পরবর্তী পেইন, অপারেশন করতে অপারেশনের পরবর্তী দেখবেন যে আপনার অনেকখানি কেটে ফেলছে কিন্তু আপনার কোনো ব্যথা নাই, হয় না এরকম, ব্যথা লাগে না, অপারেশনের পরবর্তীতে আপনার পেইন হচ্ছে না, তখন কিন্তু না অবশ্যই ওইটা আলাদা, ওইটা আলাদা হ্যাঁ, অবশ্যই আলাদা। ওইটা হলো আপনার, ওইটা হচ্ছে আপনার এই যে কি বলে অ্যানাস্থেসিয়া হ্যাঁ, অ্যানাস্থেটিক ড্রাগ, ওইটা বলে অ্যানাস্থেটিক ড্রাগ, লোকাল অ্যানাস্থেটিক, জেনারেল অ্যানাস্থেটিক, ওইটা আলাদা। অবশ করার পরবর্তী ধরেন আপনার অপারেশন করা শেষ, অপারেশন করা শেষ, এখন আপনি দেখতেছেন আপনার শরীরে অনেকখানি কাটা আছে, ব্যান্ডেজ করা, সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে, কিন্তু দেখবেন যে এমনিতে পেইন নাই, কোনো পেইন হচ্ছে না। সাধারণত আমাদের কেটে গেলে পেইন হয় না, এখানে আমরা অন্যরকম একটা পেইন ফিল করি বা অস্বস্তি লাগে, কিন্তু অপারেশনের পরবর্তী দেখবেন ওই অস্বস্তিটা আপনার নাই। কি কারণে? সিভিয়ার পেইন কন্ট্রোলের জন্য আমরা ওপিওয়েড অ্যানালজেসিক ব্যবহার করি, মরফিন, প্যাথেডিন, হাইড্রোমোরফিন, এগুলো ব্যবহার করা হয় হ্যাঁ অপারেশনের পরবর্তীতে। আর এইটা ব্যবহার করা হয় আপনার হাইড্রোকর্টিসন বা এই যে স্টেরয়েড, যেগুলা অপারেশন করবে অ্যানাস্থেসিয়া দেয় না, অবশ করার জন্য অ্যানাস্থেসিয়ার সাথে এটা ব্যবহার করা হয়। কি কারণে? মাসেল টোনটা রিল্যাক্স করার জন্য। যখন আপনার অবশ হয়ে যায় তখন কি হাতে কোনো সেন্সেশন থাকে না। আপনার এখানে যদি আমি কেটেও ফেলি আপনি কিন্তু অটোমেটিক পাস করবেন না কখনো। আপনি এক হচ্ছে সেন্সেশন নাই, বুঝতেছেন না, আর একটা হচ্ছে মাসেল টোন নাই, দুটো কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে আপনার সেন্সেশন না থাকা, আর একটা হচ্ছে মাসেল টোন না থাকা, মুভমেন্ট করার ক্ষমতা না থাকা। এটা আপনার নার্ভের উপরে কাজ করে, বুঝতে পারছেন, নার্ভের উপরে কাজ করে। তাহলে দেখেন স্টেরয়েড ড্রাগ এর জেনেরিক নেম, 5টা জেনেরিক নেম দিয়েছে এটা এখানে। একটা হচ্ছে পিঠামেথাসোল,
ডেক্সামিথাসোন, হাইড্রোকর্টিসোন, প্রেডনিসোলোন, ট্রায়ামসিনোলোন। পাঁচটা নেম, উচ্চারণের সমস্যা হলে লিখে নিতে পারেন। বিটা মিথাসোন, ডেক্সামিথাসোন, হ্যাঁ, হাইড্রোকর্টিসোন, প্রেডনিসোলোন, ট্রায়ামসিনোলোন, পাঁচটা। তারপরে দুইটা ট্রেনের দেখেন, কর্টিসোন ইনজেকশন, ইনজেকশন এটা ইন্ট্রামাসকুলার দেয়, ইন্ট্রাভেনাসও দেয়, হ্যাঁ। কর্টিসোন ইনজেকশন, বেটনোভেট অয়েন্টমেন্ট বা বেটনোভেট ক্রিম, অয়েন্টমেন্ট আর ক্রিম আলাদা। অয়েন্টমেন্ট ক্রিম হচ্ছে মানে একটু ঘন টাইপের, আর অয়েন্টমেন্টটা আপনি একদম মানে জেলের মতো, লিকুইডও না আবার একদম আপনার মানে ক্রিমও না, এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা। তারপরে দেখেন অ্যান্টিবায়োটিক ড্রাগ বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। তার মানে স্যার এই ওষুধটা দেখতেছে অরিজিনাল আর কেটে গেছে যে ভাবে হোক কত হচ্ছে এই মতটা এটা পেইন কিলার, সোজা কথা হচ্ছে ব্যথার ওষুধ। এখন সিভিয়ার পেইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ব্যথা তো অনেক ধরনের আছে তাই না। একটা ব্যথা হচ্ছে আপনার টলারেবল, আপনি সহ্য করতে পারেন, একটা হচ্ছে আপনার একদম মানে টলারেট করতে পারেন না, অসহ্য রকমের ব্যথা। এটা কিন্তু নিউরোলজিক্যাল ব্যথাগুলো সাধারণত দেখুন অসহ্য রকমের হয়, যে আপনি সহ্যই করতে পারতেছেন না, নিউরোলজিক্যাল পেইন। যে অনেক সময় দেখেন না ব্যাক পেইন বা অনেক উপর থেকে পড়ে গেছে, মাজার ব্যথা, দাঁড়াইলে মনে হচ্ছে যে ইলেকট্রিক শকের মতন চিলিক দিয়ে ওঠে, এরকম হয়, যেগুলো আপনি কন্ট্রোল করতে পারেন না। অনেক সময় দেখবেন যে পিএলআইডি হয়, যে আমাদের যে ভার্টিব্রা আছে, ব্যাক পেইন, মাজার, এখানে ভার্টিব্রাগুলো ডিসপ্লেস হয়ে যায়, নার্ভের উপর চাপ দেয়। তো এই ধরনের ব্যথাগুলো দেখা যায় টলারেট করা যায় না, এই সময় দেখা যায় আপনার এইগুলো ব্যবহার করে, এগুলো কিন্তু সচরাচর ব্যবহার করা যায় না, নিষেধ। প্যাথিডিন কি স্টেরয়েড ড্রাগের মধ্যে পড়ে? না, প্যাথিডিন আলাদা। প্যাথিডিন হচ্ছে অপিওয়েড অ্যানালজেসিক, ওইটাও ব্যথার জন্য ব্যবহার করা হয়। ওইটা হচ্ছে এইটার চাইতেও সিভিয়ার কেস, অপারেশন কেস, যেগুলা যে অপারেশন করবে, অপারেশনের পরবর্তীতে ওই ধরনের কেসে সাধারণত আপনার প্যাথিডিন, মরফিন, হাইড্রোকর্টিসন বা এই আপনার ওই অপিওয়েড অ্যানালজেসিক যেগুলো আছে ওগুলো ব্যবহার করা হয়। ওইটাও পেইন কিলার, এইটাও পেইন কিলার। এনএসআইডিএস যেটা আমরা বলবো একটু করে, এটা পেইন কিলার, তবে এক একটা ধরন আলাদা। সাধারণত আপনার স্টেরয়েড গ্রুপের ড্রাগগুলো সচরাচর ব্যবহার করা হয় না। যদি সিভিয়ার পেইন হয়, যে আর্থ্রাইটিস আছে না, অনেক সময় দেখবেন যে হাঁটু ব্যথা হয়, খুব ব্যথা, দাঁড়াইতেই পারে না, বসতেই পারে না, আবার অনেক সময় দেখবেন নিউরোলজিক্যাল মাজার ব্যথা আছে, ইনজেকশন দেয়, এগুলো সাধারণত আপনার ইন্ট্রাভেনাসলি বা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেয়। বেশি ব্যবহার করলে লং টাইম আপনার ক্ষতির সম্ভাবনা বেশি, এজন্য স্টেরয়েড ব্যবহার করা, সচরাচর ব্যবহার করা নিষিদ্ধ আছে। যদি সিভিয়ার কেস না হয়, সাধারণত স্টেরয়েড ব্যবহার করে না, বুঝতে পারছেন। আবার এটা অনেক সময় দেখা যায় নেশার মতন কাজ করে, ক্রিমটা একটু বেশি ব্যবহার করে, অয়েন্টমেন্টটা ব্যবহার করে, অয়েন্টমেন্ট মাসেল রিল্যাক্সেশন করার জন্য ব্যবহার করে, হ্যাঁ, পেইন কিলার প্লাস মাসেল রিল্যাক্সেশন, বলছি না যে মাসেল রিল্যাক্স করে দেয়, মাসেলের টাইটনেস থাকে না, এটার জন্য ব্যবহার করে এটা। তারপর দেখেন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ কাকে বলে, যেগুলো আমরা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে ধ্বংস করার জন্য ব্যবহার করি, তাই না। এই যে জ্বর হলো, আমাদের জ্বর হচ্ছে, বা অনেক সময় দেখা যায় কেটে গেলে ইনফেকশন করার চান্স থাকে, তাই না, যে কেটে গেছে এখানে ইনফেকশন করার চান্স আছে, বা আপনার শরীরে বড় ধরনের একটা প্রদাহ আছে, সিআরপি টেস্ট করেন অনেক সময়, সিআরপি টেস্ট করছেন আপনারা কখনো, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, বা আপনি ইএসআর টেস্ট করছেন কিনা কখনো, ইএসআর, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন, অনেক সময় দেয়, সিবিসি এর সাথে দেয়। ধরেন জ্বর হয়েছে আপনার, বড় ধরনের জ্বর হয়েছে, টাইফয়েড বা ডেঙ্গু এই টাইপের বড় ধরনের জ্বর হয়েছে, বা আপনার জ্বর হয়েছে, জ্বর সারতেছে না, এক সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, জ্বর কন্ট্রোলে নাই, জ্বর থাকেই, থেকে আবার আসে, যায় আবার আসে, তখন অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে। কি কারণে? এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে, ভাইরাল ইনফেকশন থাকতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করার জন্য, যে আপনার শরীরে একটা ইনফেকশন তৈরি করে বাসা করে আছে, হ্যাঁ। দেখা যাচ্ছে কিছুদিন আপনি ভালো আছেন, আবার জ্বর আসতেছে, 2 দিন ভালো আছেন, আবার জ্বর আসে, বা সারাদিন জ্বর নেই, রাতে জ্বর আসতেছে, তখন আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি, যেন ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশনটা শেষ হয়ে যায়। চলে আসছে, ও নিরিখে আমি ফোন দিব 10টার দিকে, আবার যদি কি বলে না দিলে আমি দেখে যাবো, কালকে করে দেবেন। আজকে শুক্রবার না, আজকে বোঝাই তো কালকে, আজকে আমি আবার ফোন দিয়ে ট্রাই করে দেখি কি বলে, বুঝছেন। আজকে শুক্রবার, আচ্ছা ভাই, সকাল
অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিক যেটা বলেন, হ্যাঁ এই ড্রাগ অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ কি, যেসব ড্রাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বলে। ব্যাকটেরিয়া কিভাবে বুঝবেন যে আপনার শরীরে ব্যাকটেরিয়ার সমস্যা বা ভাইরাসের সমস্যা, এই সমস্যা হচ্ছে, তাহলে আপনি কিভাবে খাবো বা কি করবো, তাই না? তো এখন দেখা যাচ্ছে জ্বর আসতেছে, জ্বর সারতেছে না, বা আপনার কোথাও কেটে গেছে, বড় ধরনের একটু কেটে গেছে, এখন এখান থেকে চান্স থাকে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকার চান্স কিন্তু খুব কম, যদি কোথাও আপনার ইনফেকশন বা কেটে না যায়, কোথাও দিয়ে ঢুকতে পারবো না। স্কিনতে আল্লাহ কিন্তু একটা প্রোটেক্ট দিয়ে দিচ্ছে আমাদের শরীরে, তাই না? আমরা কিন্তু অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানে সবসময় চলাচল করতেছি, বা ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের হাতে লাগতেছে, শরীরে লাগতেছে, কিন্তু ইনফেকশন বা বড় ধরনের সমস্যা হচ্ছে না। এই কারণে আমাদের স্কিন আছে, স্কিন ইমিউনিটি সিস্টেম আছে না, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। তো স্কিন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় বড় ভূমিকা রাখে, যা আপনার শরীরে ঢুকতে পারতেছে না। যদি কোথাও কেটে যায়, বড় ধরনের কেটে গেছে, তাহলে এই কাটা জায়গা থেকে কিন্তু ঢোকার চান্স আছে। তাছাড়া আমাদের নাকের ছিদ্র, চোখ, মুখ দিয়ে আমাদের ঢোকার চান্স আছে, তাই না? এজন্য করোনা ভাইরাস আসার পর সবাই বলছে না যে বাসায় ঢোকার পর হ্যান্ড স্যানিটাইজ করবে 20 সেকেন্ড, তাহলে ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার হাতে ধ্বংস হয়ে যাবে। তারপরে আপনি নাকে, মুখে বা চোখে যেখানে হাত দেন তারপরে হাত দিবেন। কিন্তু আপনার হাতে যদি ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, আপনি চোখে হাত দিলেন বা নাকে হাত দিলেন, মুখে হাত দিলেন, ভিতরে ঢুকে যাওয়ার চান্স আছে। তো স্কিন দিয়ে কিন্তু ঢুকতে পারতেছে না। যখন বড় ধরনের কোথাও কেটে যাওয়া বা বড় ধরনের সমস্যা হচ্ছে, তখন কিন্তু হইতে পারে। অথবা আপনার জ্বর আসছে কিভাবে, হয়তো বা ঠান্ডা লাগছে বা কাশি হয়েছে বা এমনিতে জ্বর আসছে, খাবারের মাধ্যমে আপনার ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতে পারে। ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকলে আপনার ফুড পয়জনিং হতে পারে, এটা একটা সাইন সিম্পটম হতে পারে, বমি হচ্ছে, তারপর ডায়রিয়া হচ্ছে, ফুড পয়জনিং এর কারণে, হ্যাঁ পেট ফুলে যাচ্ছে, এটা হতে পারে। অথবা আপনার জ্বর আসছে, জ্বর সারতেছে না, তাহলে এগুলা কিন্তু আপনার মানে অ্যাবনরমালিটি, যেটা স্বাভাবিক আছে, স্বাভাবিক না থেকে অস্বাভাবিক হয়ে যাওয়া শরীরের কন্ডিশন, যে হাইপারথার্মিয়া হচ্ছে, আপনার তাপমাত্রা বেড়ে যাচ্ছে শরীরে, হ্যাঁ এই ধরনের সমস্যা আমাদের কাছে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করি। এখন অনেক সময় আপনার জ্বর আসছে, সারতেছে না, 2 সপ্তাহ হয়ে যায়, সারে না, তখন আপনার কি করে ডাক্তারের কাছে, সাধারণত আমরা 1 সপ্তাহের ভিতরে কিন্তু ডাক্তারের কাছে যাইতে চাই না বা যায় না। এমনি ভাইরাল ফিভার যেগুলা, ঠান্ডা, কাশি, দেখা যায় 1 সপ্তাহের ভিতরে সেরে যায়, স্বাভাবিক, আমাদের বডি অটোমেটিক কভার করে নেয় এটা। কিন্তু যখন দেখা যায় সারতেছে না, তখন আপনি কি করে ডাক্তারের কাছে যায়, ডাক্তার কি করে সিবিসি টেস্ট দেয়, তাই না? সিবিসি টেস্ট করে নিয়ে আসেন। সিবিসি টেস্টের ভিতরে আপনার কমপ্লিট ব্লাডের একটা ফিচার চলে আসে, যে ব্লাডের কি অবস্থা, কি আছে না আছে। তারপর ডাক্তারের কাছে যদি মনে হয় যে সন্দেহ হয়, সায়েন্স সিম্পটম থেকে সন্দেহ হতে পারে না, কারণ যারা ডাক্তার তারা তো সব রোগ নিয়ে সায়েন্স সিম্পটম করছে, যে এই লক্ষণগুলো দেখা দিলে এই সমস্যাটা হইতে পারে, তারা বুঝে এটা, তাই না? এই লক্ষণগুলো দেখা দিলে এইটা হইতে পারে। তখন আপনার লক্ষণগুলো দেখে কিন্তু স্পেসিফিক টেস্ট দেয়, যে এই টেস্টটা করে বা ইএসআরটা করে, ইএসআর করলে বোঝা যায় ইনফেকশনের লেভেলটা কেমন। তখন এটা দেখে তারপর তার কাছে যদি মনে হয় আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করার জন্য। এগুলো হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ, যে ড্রাগগুলো দেয়, হ্যাঁ অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক আমরা কিন্তু অনেক নাম জানি, আমরা কিন্তু সচরাচর কিনেও খাই। এটা এই অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ড্রাগ খাই, তারপর আপনার সেফোরোক্সিন, সেফিক্সিন, হ্যাঁ এগুলো সেফ3 গ্রুপের ড্রাগ, এগুলো কিন্তু আমরা খাই। সেফট্রাএক্সন, তারপরে সিপ্রোফ্লোক্সাসিন, ফ্লুক্লোক্সাসিন, এগুলো, হ্যাঁ আবার আপনার আছে না পেনিসিলিন, মানে এগুলো সবই কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ড্রাগ। এখন কিছু কিছু ড্রাগ আছে আপনার ব্রডলি কাজ করে, মানে ওয়াইডলি কাজ করে, ব্যাপকভাবে ব্যাকটেরিয়া ভাইরাস দুইটার বিরুদ্ধে কাজ করে। আবার কিছু কিছু ড্রাগ আছে শুধু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এখন যদি স্পেসিফিক ভাবে রোগ ডায়াগনোসিস না করা যায়, তখন ওয়াইড স্প্রেড যে ড্রাগগুলো আছে, পেনিসিলিন, তারপর সিফালোস্পোরিন, সেফিক্সিন, এগুলো কিন্তু আপনার ওয়াইড স্প্রেড ড্রাগ, হ্যাঁ যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সবার বিরুদ্ধে কাজ করে, তখন এই ড্রাগগুলো ব্যবহার করা হয়। এই ড্রাগগুলো ব্যবহার করা হয় অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ। এখন 5টা জেনেরিক নেম, 6টা জেনেরিক নেম দিয়েছি এখানে। অ্যাজিথ্রোমাইসিন আছে, সিপ্রোক্সিন, সেফিক্সিন, সেফট্রাএক্সন, সিপ্রোফ্লোক্সাসিন, ফ্লুক্লোক্সাসিন, এগুলা। তারপরে দেখেন, হ্যাঁ সেফট্রাএক্সন, তারপর দেখেন অ্যান্টিবায়োটিকের এই ট্রেড নেম, 3টে ট্রেড নেম দিয়েছি এখানে, হ্যাঁ এটা হলো জিম্যাক্স, অ্যাজিথ্রোমাইসিনের গ্রুপের ড্রাগ, হ্যাঁ তারপরে সেফ3, সেফিক্সিন গ্রুপের, আর সিপ্রোসিন, সিপ্রোফ্লোক্সাসিন গ্রুপের। সিপ্রোসিন সাধারণত আমাদের ইউরিনারি ডিসঅর্ডার, যে ডায়রিয়া বা এই টাইপের যদি সমস্যা হয়, ফুড পয়জনিং, তাহলে সাধারণত সিপ্রোফ্লোক্সাসিন বা সিপ্রোসিন এই গ্রুপের ড্রাগগুলো দেয়, হ্যাঁ। তারপরে দেখেন অ্যান্টি লিউকোট্রিন ড্রাগ কাকে বলে। একটু আগে আমরা পড়ে আসলাম না যে ব্রঙ্কোডাইলেটর, শ্বাসকষ্টের সমস্যা,
এই অ্যান্টি লিউকোট্রিন ড্রাগটাও আমাদের অ্যাজমা, শ্বাসকষ্টের সমস্যা, অ্যালার্জিক সমস্যা এটার জন্য ব্যবহার করা হয়। দেখেন যে সকল ড্রাগ লিউকোট্রিন রিসেপ্টরের বিরুদ্ধে কাজ করে সেটা হলো অ্যান্টি লিউকোট্রিন ড্রাগ। লিউকোট্রিনের প্রভাবে আমাদের ব্রঙ্কোস্পাজম হয়। স্পাজম মানে কি, ওই স্পাজম ইনফ্লামেশন কিন্তু সেম, ফুলে যাওয়া, শ্বাসনালী ফুলে যাওয়া, আটকে যাওয়া, হ্যাঁ স্পাজম হয়। অ্যাজমা এর চিকিৎসা সাধারণত ড্রাগ ব্যবহার করে। অ্যাজমা মানে কি শ্বাসকষ্ট, তাই না? তাহলে আগেরটাও কিন্তু আমাদের ওই যেটা বললাম যে ব্রঙ্কোডাইলেটর, এটাও কিন্তু আমাদের শ্বাসকষ্টের জন্য ব্যবহার করা হয়। আবার এইটাও অ্যান্টি লিউকোট্রিন ড্রাগটাও কিন্তু আমাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার জন্য ব্যবহার করা হয়। দুইটা কিন্তু একই কাজ করে, সেম কাজ করে। হ্যাঁ, জেনেরিক নেম দেখেন মন্টিলোকাস্ট, জাফিলোকাস্ট। এই যে আমরা বাজার থেকে খাই না, মোনাস খাই, তারপরে জাফি খাই, যে ড্রাগগুলো এগুলা কিন্তু শ্বাসকষ্ট বা কাশির জন্য, অনেকদিন ধরে কাশ হচ্ছে, ঠিক হচ্ছে না। তাহলে এই কাশি হওয়া এটা কোথা থেকে আসতেছে? আপনার শ্বাস, আপনাদের লাংস থেকে আসতেছে না? আপনারা বলছেন না যে কফ, এটা হচ্ছে কফ, আর একটা হচ্ছে আমাদের হুইজিং বা কাশি, হাসি কাশি। এটা বলছেন কিনা আপনারা? করার কথা শ্বাসনালী থেকে বা আমাদের কিন্তু লাংস থেকে কিন্তু হাসি কাশিটা আসে। হ্যাঁ, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে হুইজিং আসে বা আপনার হাসি আসে, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আমাদের কাশি আসে, তাই না? অপ্রত্যাশিতভাবে আসছে। তাহলে এটা কিন্তু আপনার আলটিমেটলি রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালী থেকে কিন্তু আসতেছে, তাই না? সেজন্য কাশির জন্য বা হাসির সমস্যা বা শ্বাস প্রশ্বাসের সমস্যা, অ্যাজমার সমস্যা আমরা কিন্তু এই গ্রুপের ড্রাগ ব্যবহার করি, অ্যান্টি লিউকোট্রিন ড্রাগ ব্যবহার করি। মন্টিলোকাস্ট, জাফিলোকাস্ট, ট্রিটমেন্ট দেখেন এম কাস্ট আছে, মোনাস আছে, অ্যারোকাস্ট আছে, এগুলো মন্টিলোকাস্ট গ্রুপের। হ্যাঁ, আর হচ্ছে জাফট বা জাফিলোকাস্ট গ্রুপের রেন্টা কোম্পানি। স্যার ঠান্ডা লাগতে লাগতে যদি ইনফেকশন হয়ে যায় তখন কি করবে? ইনফেকশন অনেক লাস্টে হয়। ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিবে, সাথে এটার সাথে অ্যান্টিবায়োটিক দিবে। ইনফেকশন যদি হয় এটার সাথে, ইনফেকশন সাধারণত একদম লাস্ট স্টেজে হয়, সচরাচর ইনফেকশন হয় না, এমনিতে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ফুলে যায়, ইনফেকশন হয় না। হ্যাঁ, ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিকের সাথে এগুলো চলবে, অ্যান্টিবায়োটিক দিবে। ধরেন আপনার 3 সপ্তাহ ধরে কাশ বা 2 সপ্তাহ ধরে কাশ, সারতেছে না, এখন এটা কিন্তু আপনার ওই ইস্যু চলে যাচ্ছে না, যক্ষায় কিন্তু যাচ্ছে না। যক্ষা কিন্তু আপনার লং টাইম সময় নেবে, 3 মাস ধরে কাশ, তাহলে কিন্তু আপনার যক্ষা বা টিবি রোগ যেটা আমরা বলি, হ্যাঁ ওইটা তো আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া দ্বারা হয়। কিন্তু এইটা যদি আপনার ইনফেকশনের চান্স থাকে, ডাক্তার যদি মনে করে যে হ্যাঁ ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হওয়ার চান্স আছে, তখন আপনার এই ড্রাগের সাথে অ্যান্টিবায়োটিক দিবে, প্লাস আপনি এই ড্রাগগুলো দিবে, ব্রঙ্কোডাইলেটর দিতে পারে, ব্রঙ্কো অ্যান্টি লিউকোট্রিন ড্রাগ, এগুলো কিন্তু সাথে আপনার একটা চার্ট করে দিবে। হ্যাঁ, কোনটা খাইতে পারবে, কোনটা। অনেক সময় আবার কিন্তু যে ড্রাগ ইন্টারেকশন আছে না, যে একটা ড্রাগ আরেকটা ড্রাগের কার্যকারিতা কমায় দেয়, বা আপনি হাড়ের ওষুধ খাচ্ছেন, আপনার হাড়ের সমস্যা আছে, হতে পারে না যে আপনার হাইপারটেনসিভের সমস্যা আছে বা আপনার কিডনির সমস্যা আছে, আপনি কিন্তু অলরেডি ড্রাগ খাচ্ছেন, হাড়ের হাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছেন, কিডনির ড্রাগ খাচ্ছেন, এখন আপনার কাশির সমস্যা হয়েছে, হইতে পারে তাই না, লাংসের সমস্যা হয়েছে, তখন আপনি ডাক্তারের কাছে গেলেন, তখন অ্যান্টিবায়োটিক দিবে, প্লাস আপনি এই ড্রাগগুলো দিবে, যেটা আপনার জন্য সুইটেবল সেইটাই দিবে। আগের ড্রাগগুলো তো দেখবে ডাক্তার, দেখার পরে কিন্তু আপনারা দিবে। ওটা দিলে দেখা যাবে আপনার হার্টের যে ওষুধ খাচ্ছেন ওটার কার্যকারিতা কিন্তু কমে যাবে, তখন কিন্তু আমার হার্টের সমস্যা দেখা দিতে পারে। মোনাস খাওয়া যায়, গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া ভালো। আপনি 1 মাস খাইছেন, টানা ধরেন আপনার সমস্যা ঠিকই হচ্ছে না, 1 মাস খাইছেন, 1 মাস পরে আপনার আবার 15 দিন বা 1 মাস গ্যাপ দিয়ে আবার খাইতে হবে। নাহলে আপনি যদি টানা খাইতেই থাকে, একটা সময় পর আপনার রেজিস্ট্যান্ট হয়ে যাবে, এই ওষুধ আর কাজ করবে না আপনার শরীরে। রেজিস্ট্যান্ট হয়ে যায় ওষুধ, জানেন এটা? রেজিস্ট্যান্ট হয়ে যায় সেনসিটিভ, যেগুলো সেনসিটিভ সেগুলাই আমাদের দেহে কাজ করে, যেগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায় সেটা আমাদের দেহে কাজ করে না। এবার এই রেজিস্ট্যান্টটা খুব ভয়াবহ, আপনাদেরকে আপনার ফ্যামিলিতে ছড়া যেতে পারে। ধরেন একটা গ্রুপের ড্রাগ, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ড্রাগ, অ্যান্টিবায়োটিক, আপনার শরীরে রেজিস্ট্যান্ট হয়েছে, কি কারণে? হয়তো আপনি এটা মিস ইউজ করছেন, আপনার খাওয়ার কথা, আপনার জ্বর আসছে, আপনার খাওয়ার কথা 5টা অথবা 7টা, এর তো ডোজ আছে তাই না, 5টা 7টা 9টা 11টা, অনেক সময় 21টা পর্যন্ত যাইতে পারে, আপনার ওষুধ ভালো হচ্ছে না, চলতেছে, চলবে, লিখে দিলে 21টা। এখন আপনার 5টা ওষুধ বা 7টা আপনার ডোজ দিয়ে দিল ডাক্তার, 7টা খাইতে হবে, আপনি আসলেন, একটা খাওয়ার সাথে সাথে কিন্তু জ্বর ভালো হয়ে গেছে, আপনি খাওয়া বন্ধ করে দিলেন, আপনার জ্বর আর আসলো না, ঠিক হয়ে গেছেন আপনি, 1বার 2বার আপনি 5 7 বার 10 বার করলেন, এগুলো করার পরে দেখা যাবে আপনার এটা রেজিস্ট্রেট হয়ে যাবে আপনার শরীরে, মিস ইউজ করলে, সঠিক ব্যবহার যদি না করেন, পরবর্তীতে জ্বর যদি আসে আপনার অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ড্রাগ কোনো কাজ করবে না, আপনি যতই খাবেন কোনো কাজ করবে না, জ্বর সারবে না, তখন কিন্তু আপনার অন্য গ্রুপের ড্রাগ দিতে হবে। এখন এইভাবে ধরেন আপনার শরীরে 5টা গ্রুপের ড্রাগ রেজিস্ট্রেট হয়ে গেছে বা 10টা গ্রুপের ড্রাগ, তখন কিন্তু আপনার অসুখ সারানো খুব টাফ হয়ে যাবে। এটা তো আর তাড়াতাড়ি মানে সচরাচর করবে না, দেখা যাচ্ছে আপনার বয়সের সাথে সাথে কিন্তু এটা হইতে পারে, দেখা যাচ্ছে আপনার বয়স
আপনি 20 বছর থেকে এরকম সমস্যা আপনি উল্টাপাল্টা করতে থাকেন, 30 বছর থেকে করতে থাকেন, আপনি 60 বছর পরে যে সমস্যা হইতে পারে যে আপনার মোটামুটি 10-12টা গ্রুপের ড্রাগ রেজিস্ট্রেন্ট হয়ে গেছে, 60 বছর পরে আপনার জ্বর আসতেছে, আপনি ওষুধ খাচ্ছেন, ইনজেকশন দিচ্ছেন, কিন্তু আপনার জ্বর ঠিক হচ্ছে না, কাশি হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন তো খাচ্ছেন, কাশি ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু এটা খুব ভয়াবহ দিকে চলে যেতে পারে। হ্যাঁ, ইভেন এই রেজিস্ট্রেন্টটা কিন্তু আপনার ফ্যামিলিগতভাবে ছড়ায় যেতে পারে, অনেকটা আপনার মানে সোয়াসেটাই বলা যেতে পারে যে একজন যদি ফ্যামিলির হয়, স্বাভাবিকই আমরা দেখা যায় একটা গ্লাসে পানি খাচ্ছি, তাই না? আপনি খাচ্ছেন, আপনার বাচ্চা খাচ্ছে, আপনার হাজবেন্ড খাচ্ছে, বা ফ্যামিলির আদার্স মেম্বাররা খাচ্ছে, এই মাধ্যমে কিছু রেজিস্ট্যান্স করা যেতে পারে। তো দেখা যায় আপনার ফ্যামিলি অন্য অন্য সদস্যদের রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আপনার ডোজ কমপ্লিট করা, ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে সবাই। বুঝতে পারছেন? যেগুলো কন্টিনিউ যতদিন আছে আপনি খাবেন, খাওয়ার পরে আবার আপনি ডাক্তার কন্টিনিউ পরে তো আপনার ডাক্তার লিখে থাকে যে 1 মাস পরে আবার আপনি দেখা করবেন, বা 2 মাস পরে আপনি দেখা করবেন। এখন আমরা রোগ ভালো হয়ে গেছে আপনার দেখা করেন না, কি করেন? ওই সমস্যা আবার হলে আবার আপনি কিনে এনে খান। এটা কিন্তু খারাপ ইফেক্ট, ব্যাড ইফেক্ট। যা আপনার সমস্যা সেরে গেছে, কন্টিনিউ যেটা লেখা, ধরেন 3 মাস লেখা আছে সাপোজ, 3 মাস পরে কিন্তু ডাক্তার আবার লেখা 3 মাস পরে আবার দেখা করবে, এটা একটু লেখা থাকে, আপনি গেলেন না, আপনার অসুখ ভালো হয়ে গেছে, আপনার মনে হয় আর দরকার নেই ডাক্তারের কাছে যাওয়ার। কিন্তু পরবর্তীতে যখন আপনার এই সমস্যা হচ্ছে, আপনি কিন্তু বাজার থেকে কিনে এনে খাচ্ছেন, আপনার মন মতো খাচ্ছেন, তখন কিন্তু ডাক্তারের মন মতো খাচ্ছেন না, আপনার মন মতো খাচ্ছেন। কিন্তু এই ড্রাগটা অ্যাডভার্স ইফেক্ট, তারপরে ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো কিন্তু আপনি জানেন না, মন চাচ্ছে আপনি খাচ্ছেন, একটা সময় এটা কিন্তু আপনার শরীরে রেজিস্ট্যান্স করতে পারে, ব্যবহার করার কারণে। যদি আপনার কন্টিনিউ লেখা থাকে যে 1 মাস 2 মাস, 2 মাস পরে আপনি ডাক্তারের কাছে যাবেন, একটু কনসালটেশন করে আসেন যে আমার সমস্যা ঠিক হয়ে গেছে, এটাকে খাওয়ার দরকার আছে কিনা, বা পরবর্তীতে আমার সমস্যা হলে আমি এটা খাইতে পারবো কিনা, যদি আমি খাইতে পারি কি পরিমাণ খাইতে পারবো, এগুলো আপনি ডিটেইলস জেনে আসেন। তাহলে পরবর্তীতে সমস্যা হলে কয়টা খাইতে পারবেন, কিভাবে খাইতে পারবেন, আপনি ডাক্তার বলে দিল, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হওয়ার চান্স থাকলো না, তাই না? এগুলো কনসালটেশন করতে হবে, এই হলো ব্যাপারটা। তাহলে দেখেন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, পরবর্তীটা 14 নম্বরটা। হ্যাঁ, অ্যান্টি হাইপারটেনসিভ। এখন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যায় যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেটাকে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ। হাইপারটেনশন কখন বলে পড়ছেন না আপনারা? এটা হাইপারটেনশন পড়ছেন তো মনে হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছেন না, যে নরমাল ব্লাড প্রেশার কত আমাদের 120/80। হাইপারটেনশন আমরা কত বলবো? 140/100 বা 90 এর উপরে গেলে, তাই না? 140। সিস্টোলিক যদি 140 এর উপরে চলে যায়, আর ডায়াস্টোলিক যদি আপনার 90 এর উপরে চলে যায়, তখন কিন্তু আমরা হাইপারটেনশন বলি। এই যে অনুসরণ হয়, এই যে অনুসরণ হয়, এটার ভিতরে অনেকগুলো ফ্যাক্টর আছে, ফ্যাক্টর ডিপেন্ড করে। হ্যাঁ, এজ হতে পারে, তারপর আপনার এই অবিসিটি, শরীরের গ্রোথ কতটুকু, অনেকে আছে না যে ওয়েটের মানে হাইটের সাথে ওয়েট অনেক বেশি, লিপিডিমিয়া, হাইপারলিপিডিমিয়া, এটার কারণে হতে পারে। অনেকে স্মোকিং এর কারণে হতে পারে, যে স্মোকিং করে, বা অ্যালকোহল অ্যাবিউজ, যে মদ খায়, মদ্যপান করে, অথবা মানে মাদক সেবন করে, আছে না, অ্যালকোহল জাতীয় জিনিস গ্রহণ করে। তারপর আবার হতে পারে আপনার ঘুমের সমস্যার জন্য হতে পারে, যে আপনি ঘুমাইতে পারেন না, হয়তো এত ব্যস্ততা আপনি ঘুমাইতে পারেন না রাতে, এটার জন্য কিন্তু আপনার হাইপারটেনশন হতে পারে। এগুলা ফ্যাক্টর ডিপেন্ড করে, অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে, ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আবার অনেক কাছে যে আপনার হার্টের সমস্যা আছে, আপনি সবকিছু মেইনটেইন করতেছেন, আপনি স্মোকিং করেন না, আপনার ওয়েট ঠিক আছে, হাইপারলিপিডিমিয়া নাই, বা লিপিড প্রোফাইল টেস্ট করে আপনার লিপিড বা আপনার ফ্যাটের পরিমাণ স্বাভাবিক, আপনি স্মোকিং করতেছেন, আপনার ঘুমও স্বাভাবিক আছে, প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমান, কিন্তু তারপর আপনার হাইপারটেনশন হচ্ছে, তখন কিন্তু একটা ফ্যাক্টর যে হার্টের সমস্যা আছে কিনা ওটা চেক করে দেখতে হবে। আপনার তখন কি বলে ইসিজি করতে পারে, ইকো করতে পারে, এগুলো করে দেখতে পারে, তাই না? তখন যদি মনে হয় যে হার্টের সমস্যা আছে, তখন কিন্তু আপনার হাইপারটেনসিভ ড্রাগ দিবে। আদারওয়াইজ অন্য কোনো যদি সমস্যা থাকে, তাহলে আপনার সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিবে, যে সমস্যা আছে ওই সমস্যার জন্য আপনি ওষুধ দিবেন। আপনার হাইপারলিপিডিমিয়া থাকে, যে আপনার লিপিড প্রোফাইল অনেক বেশি, তাই না, হয় না, রক্তের ভিতরে লিপিড বা ফ্যাটের পরিমাণ বেশি, তাহলে ফ্যাট কমানোর জন্য অ্যান্টি থ্রম্বোটিক ড্রাগ দিবে, বা অ্যান্টি প্লেটলেট ড্রাগ তখন ওটা ব্যবহার করবে লিপিড প্রোফাইল কমানোর জন্য। অথবা আপনার ঘুমের সমস্যা, ঘুম হচ্ছে না, আপনি টেনশন ফ্রি করেন, স্ট্রেসে থাকেন, বা অ্যাংজাইটিতে ভোগেন, তখন আপনি কিন্তু অ্যান্টি অ্যাংজাইটি বা অ্যান্টি স্ট্রেস যে ড্রাগগুলো আছে, সেডেটিভ হিপনোটিক ড্রাগ, তখন কিন্তু ওই ড্রাগগুলো দেবে। তখন ট্রিটমেন্ট হবে কি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, আপনার যে সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট। হাইপারটেনসিভ ট্রিটমেন্ট কিন্তু তখন হবে না, কারণ ওই সমস্যাগুলো ঠিক হইলে আপনার হাইপারটেনশনটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার কোনো সমস্যা নাই, আপনি ড্রাগ গ্রহণ করেন না, বা আপনি অ্যালকোহল গ্রহণ করেন না, আপনার লিপিড প্রোফাইল ঠিক আছে, আপনার ঘুম স্বাভাবিক আছে, সবকিছু স্বাভাবিক থাকার পরও আপনার হাইপারটেনশনের সমস্যা, আপনার উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার এই টেস্টগুলো করে দেখবে, আপনার ইসিজি করে দেখবে, ইকো করে দেখবে, এগুলো দেখবে যে আপনার হার্টের সমস্যা আছে কিনা, ব্লাড টেস্ট করে দেখবে।
যদি হার্টের সমস্যা হয় তখন কিন্তু আপনার হার্টের মেডিসিন দিবে, অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো, তখন কিন্তু এগুলো ব্যবহার করবে। বুঝতে পারছেন? আদারওয়াইজ কিন্তু ব্যবহার করবে না। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যে সকল ড্রাগগুলো হাইপারটেনশনের বিরুদ্ধে কাজ করে সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা উচ্চ রক্তচাপ, যেটা আমরা স্বাভাবিক বলি উচ্চ রক্তচাপ। এখন উচ্চ রক্তচাপ বেশি হলে কি হতে পারে? স্ট্রোক করতে পারেন আপনি। রক্তচাপ যদি বাড়তে বাড়তে দেখা গেল আপনার 200 উপরে চলে গেছে, তখন কিন্তু ইনস্ট্যান্ট স্ট্রোক করতে পারেন। স্ট্রোক করে তো মারা যেতে পারে। স্ট্রোক তো অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনারা জানেন। স্ট্রোক করতে পারে, চোখের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হয়ে যেতে পারে, এগুলো হতে পারে। তাহলে স্ট্রোকে হাইপারটেনসিভের কি ড্রাগগুলো ব্যবহার করব? দেখেন জেনেরিক নেম দিয়েছি অ্যাট্রোনিডল, বিসোপ্রোলল, অ্যামলোডিপিন, নিফেডিপিন, লোসার্টান, পটাশিয়াম, এগুলো আমরা ব্যবহার করব হ্যাঁ হাইপারটেনসিভের জন্য। ট্রেড নেমগুলো কি? টেনোলক বা টেনোকার্ড অ্যাট্রোনিডল গ্রুপের, অ্যামলোকার্ড অ্যামলোডিপিন গ্রুপের, এমজিলক লোসার্টান পটাশিয়াম গ্রুপের হ্যাঁ। ফার্মাকোলজিতে কিন্তু মোটামুটি বোঝাটা কম, মানে আপনি একটা কন্ডিশন বুঝে নিলে মুখস্থটা আপনার বেশি করতে হবে মেডিসিনগুলো। ফার্মাকোলজির ডেফিনিশন আপনারা পড়ে আসছেন তাই না, যে ফার্মাকোলজি হচ্ছে যেখানে ড্রাগ নিয়ে কাজ করা হয়, মেডিসিন নিয়ে, ড্রাগ মেডিসিন নিয়ে কাজ করা হবে, সেইটা নিয়ে আমরা ফার্মাকোলজি। তাহলে আপনার ড্রাগ এবং মেডিসিন মুখস্থ করতে হবে, বেশি হচ্ছে আপনার মুখস্থ করতে হবে। তারপরে দেখেন অ্যান্টি থ্রোম্বোটিক ড্রাগ বা অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ, মাত্র যেটা বললাম যে কোলেস্টেরলের পরিমাণ কেমন, বা অ্যান্টি থ্রোম্বোটিক বা থ্রোম্বাস আছে কিনা আপনার শরীরে, হ্যাঁ প্লাটেলেট প্লাগ আছে কিনা, যা আমাদের শরীরে অনেক সময় রক্ত জমাট বেঁধে যায় রক্তনালীর ভিতরে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের রক্তনালীর ভিতরে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, লিপিডের পরিমাণ বেড়ে যায়, চর্বি যেটা আমরা বলি এটা বেড়ে যায়। এটা বেড়ে গেলে এইটার জন্য হাইপারটেনশন হতে পারে। এইটা কিভাবে কমানো যায়, সেই তখন যে ড্রাগগুলো ব্যবহার করবে সেটাকে বলা হচ্ছে অ্যান্টি থ্রোম্বোটিক ড্রাগ। যে সকল ড্রাগ রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি থ্রোম্বোটিক ড্রাগ বলে। রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বাঁধাটা, রক্ত কিন্তু বাইরে জমাট বাঁধা না, রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বাঁধে কিনা সেটার জন্য কাজ করে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি থ্রোম্বোটিক। থ্রোম্বাস কাকে বলে? থ্রোম্বাস হচ্ছে আপনার ক্লোট জমা হওয়া, রক্তপিণ্ড জমা হয়ে যাওয়া, রক্তপিণ্ড হওয়া, অথবা আপনার ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে, চর্বির পরিমাণ বেড়ে, চর্বিটা জমাট বেঁধে যাওয়া রক্তনালীর ভিতরে। যদি জমাট বেঁধে যায় কি হতে পারে? আপনার যে আর্টারি ভেনের ভিতরে ঘুরতেছে কোথাও যে আটকা যেতে পারে তাই না, ব্রেনের ভিতরে যে চিকন চিকন রক্তনালিকাগুলো আছে, ক্যাপিলারি আছে, এটার ভিতরে দেখা গেল কোথাও আটকা গেছে, তাহলে পরবর্তী জায়গায় তো ব্লাড সাপ্লাই পাবে না, তখন কিন্তু আপনার হেমোরেজিক বা ইসকেমিক ডিজিজ হইতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অ্যানজাইনা অথবা ইসকেমিক স্ট্রোক, যেগুলা এই ধরনের সমস্যা কিন্তু হইতে পারে। সেজন্য আমরা এই যে থ্রোম্বাস গঠনের বিরুদ্ধে যে সকল ড্রাগ কাজ করবে, এই যে ইসকেমিক ডিজিজ, দেখেন থ্রোম্বাস যদি গঠন করে তাহলে ইসকেমিক ডিজিজ হইতে পারে, যাতে না হতে পারে সেজন্য আমরা ড্রাগ প্রয়োগ করব, মানে এই থ্রোম্বাস যেন গঠন হতে না পারে, বা রক্তপিণ্ড যেটা বলে এটা যদি গঠন হতে না পারে, এটা ভেঙে দেওয়ার জন্য আমরা যে ড্রাগ ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যান্টি থ্রোম্বোটিক বা অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ। অ্যান্টি থ্রোম্বোটিক ড্রাগ কি দেখেন? অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, প্যারাসোপ্রেল, হ্যাঁ অ্যাসপিরিন জাতীয় ড্রাগ, ক্লোপিডোগ্রেল, প্যারাসোপ্রেল, এই লোকাল ড্রাগ করব। অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ কি? যেসব ড্রাগ দেখেন রক্তগুলি, রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় দেয়। লিপিড প্রোফাইল টেস্ট করছেন কিনা আপনারা কখনো? লিপিড প্রোফাইল টেস্ট করছেন? তাহলে ওইটা লিপিডের মাত্রা দেখে, ওইটাই কিন্তু কোলেস্টেরল বা ফ্যাট কি পরিমাণ আছে আপনার রক্তে, বা চর্বির পরিমাণ কতটুকু। এই চর্বির পরিমাণ বেড়ে গেলে কিন্তু আপনার কিডনিতে, লিভারের চর্বি জমে যায় তাই না, ফ্যাটি লিভার বলি তখন আমরা, যে লিভারের চর্বি জমে যায়। লিভারের চর্বি জমলে আপনার কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনার হজমের সমস্যা হতে পারে, মানে এখান থেকে আপনার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তখন কিন্তু আমরা অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ ব্যবহার করব কোলেস্টেরলটা কমাতে দেওয়ার জন্য। তাহলে কি কি ড্রাগ ব্যবহার করব? অ্যাটোভাস্টাটিন, সিনভাস্টাটিন, কি বললে? রোসোভাস্টাটিন, তারপরে লোভাস্টাটিন, ফ্লোভাস্টাটিন, এই ড্রাগগুলো আমরা ব্যবহার করব। হ্যাঁ, তারপরে দেখেন NSAIDs বা NSAID, হ্যাঁ নন স্টেরয়েডাল, এটাকে বলা হচ্ছে হ্যাঁ নন স্টেরয়েডাল, মানে স্টেরয়েড না, নন মানে না, স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইনফ্ল্যামেশনের বিরুদ্ধে কাজ করতেছে, কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে ইনফ্ল্যামেশনের বিরুদ্ধে কাজ করবে ড্রাগ। তাহলে যে ড্রাগগুলো স্টেরয়েড না এবং ইনফ্ল্যামেশনের বিরুদ্ধে কাজ করতেছে সেগুলোকে আমরা বলবো NSAIDs বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। সোজা কথা বলতে গেলে পেইন কিলার বা ব্যথার ওষুধ। কোথাও আপনি বড় ধরনের আঘাত পেয়েছেন, খুব পেইন হচ্ছে, আপনি যখন ব্যথার ওষুধ খাইতে পারেন। আপনার সিভিয়ার হেডেক, মাথা ব্যথা হচ্ছে, ঠিক হচ্ছে না, আপনি প্যারাসিটামল খাচ্ছেন, ঠিক হচ্ছে না, তখন আপনি এটা খেতে পারেন। অথবা কোথাও কেটে গেছে কিন্তু আপনি সেলাই করা লাগে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এইখানে আপনি পেইন করতেছে, আপনি তখনও খাইতে পারেন। অথবা আর্থ্রাইটিস পেইন, ব্যাক পেইন, ঘাড়ে ব্যথা, এগুলোর জন্য কিন্তু আপনি এই ড্রাগগুলো ব্যবহার করতে পারেন। তবে ব্যথার ওষুধ যতটা সম্ভব অ্যাভয়েড করে চলা উচিত। যদি বেশি পরিমাণে ব্যথার ওষুধ ব্যবহার করেন আপনার কিডনি ড্যামেজ হওয়ার চান্স আছে।
কিডনির সমস্যা হয়, হ্যাঁ ব্যথার ওষুধ খেলে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। প্যারাসিটামল এটা কিন্তু আমরা ব্যথা হিসেবে ব্যবহার করি, তাই না? নাপা এক্সটেন্ট যে যাই বলেন, দেখবেন যে আপনার মাথা ব্যথা করতেছে, আপনি একটা প্যারাসিটামল খেয়ে নেন, নাপা একটা খেয়ে নেন, এগুলো কিন্তু ঠিক না, এগুলো করা যাবে না। নাপা যদি আপনি বেশি পরিমাণ ব্যবহার করে ফেলেন, একটা সময় যে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, কিডনির সমস্যা হতে পারে। নাপা কিন্তু আপনার ব্যথার ওষুধ হিসেবেই ব্যবহার করা হয়, তো এগুলো করা যাবে না। নাপা কিন্তু ব্যথার ওষুধ কেসের জন্য স্যার এই যে আপনি যে ইউজ করছেন কন্টিনিউ ব্যবহার করা যাবে না। অনেকগুলো তো কন্টিনিউ করে কন্টিনিউ করে একটা সময় পরে দেখবেন 50 বছর পরে তাদের কিডনি সমস্যা হয়ে যায়, তারপর দেখবেন ডায়ালিসিস করতে হয়, এই সমস্যা ওই সমস্যা। এখন আপনি তো ভাই এই বয়সে তো আপনি অ্যাক্টিভ, আপনার শরীরে শক্তি আছে, আপনি চলাফেরা করতে পারেন, আপনার একটা হাত না থাকলেও কিন্তু সমস্যা নেই এই বয়সে, বাস্তবতা হলো এটা। হ্যাঁ, আপনি কিন্তু চলাফেরা করতে পারতেছেন, আপনার অ্যাবিলিটি আছে, কিন্তু একটা বয়সে যে আপনার শরীরে কিন্তু শক্তি থাকবে না। বাচ্চাকালে মানুষ অসহায় থাকে এবং বৃদ্ধকালে মানুষ অসহায় থাকে, দুইটা বয়সে মানুষ অসহায় থাকে। বাচ্চা বয়সে কিন্তু আপনার বাবা মা আপনার ফালায় রাখবে না, দেখবে, আপনার ভাই বোন যারা আছে আপনারা দেখবে, যত্ন নেবে। কিন্তু আপনি ওল্ড এজে যদি ঘরে করে থাকেন, আপনার ফ্যামিলি কিন্তু কয়দিন সাপোর্ট দেবে? দিবে না কিন্তু একটা সময় পর। আজকে দিচ্ছে, কালকে 1 মাস, 6 মাস, 1 বছর। আপনি 1 বছর ঘরে করে থাকেন, যে আপনার ডায়ালিসিস করা হচ্ছে কিডনি ডায়ালিসিস করা, আপনার ঘরে করে থাকতে হবে, আপনার আরেকজন কেয়ার নিতে হবে, এক্সট্রা কেয়ার নিতে হবে, আপনি নিজে কিছু করতে পারবেন না। তো আপনার চিন্তা করতে হবে যে ওই বয়সে যে কিভাবে ভালো থাকতে পারি। বাস্তবতা না এটা, এই বয়সে তো আপনি এমনি, আপনার এই বয়সে একটা কিডনি না থাকলে আপনি চলতে পারবেন, একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে, সমস্যা হয় না। একটা চোখ না থাকলে আপনি চলতে পারবেন, আপনার দাঁতের সমস্যা থাকলেও আপনি চলতে পারবেন, কারণ আপনি এই বয়সে শরীরে শক্তি আছে, তারপর আপনার টাকা পয়সা আছে, আপনি চিকিৎসা করতে পারতেছেন। কিন্তু একটা সময় পর আপনি কিন্তু নিজে নিজে হাঁটতেও পারবেন না, আর একজনের সাপোর্ট নিয়ে আপনার হাঁটতে হবে। হ্যাঁ, তো আপনার চিন্তা করবে ওই বয়সে আমি কিভাবে ভালো থাকতে পারবো, ওইটা চিন্তা করে আপনার এই এখন কিভাবে চলবেন, কিভাবে করবেন, সেটা আপনার মাথায় রাখতে হবে। তো এখন যদি আপনি সচেতন না হন, বলেন না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে আপনার। দাঁত যখন পড়ে যায় তখন কিন্তু বোঝা আমার দাঁতটা কি গুরুত্বপূর্ণ ছিল। তো আপনার চিন্তা করবে লাস্ট স্টেজে যে আর কিভাবে চলবো, বা লাস্ট স্টেজে আমি কতটুকু অ্যাক্টিভ থাকতে পারবো। এজন্য দেখবেন যে বাইরের কান্ট্রির লোকগুলা, বাইরের কান্ট্রি, উন্নত কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, দেখবেন যে ওদের 70 বছর বয়স, ঠিক পাবেন না আপনার বয়স 70, অ্যাক্টিভ, ও দেখে বোঝার কারণে ওরা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করে, খাবার ভালো খায়, ঘুমায় ভালো, পরিবেশ ভালো। হ্যাঁ, ওরা কিন্তু ভাজা পোড়া খায় না, খাবারে কিন্তু ওরা হেলদি খাবার খায়, ইচ্ছা করলে ভাজা পোড়া একটা খায় না। আমরা যেরকম ভাজা পোড়া দেখলে আমরা খাই, বাস্তবতা যেটা, কোনটা আমার শরীরের জন্য ক্ষতিকর, কোনটা আমার শরীরের জন্য ভালো, আমরা কিন্তু এটা বাজ বিচার করি না, বাস্তবতা এটা। এই জন্যই দেখবেন বাঙালি যারা, বা আমাদের এশিয়া, দক্ষিণ এশিয়ান যারা বাঙালি, তারপর আপনি ইন্ডিয়া, পাকিস্তানি, এরা দেখবেন যে আপনার 50 বছর পরে হাঁটার মানে শক্তি থাকে না, একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হয়তো স্ট্রোক তারা বেশি করতেছে এই ধরনের। হ্যাঁ, কিন্তু যারা উন্নত বা যারা হেলথ কনসিয়াস, বাঙালির ভিতরেও দেখবেন যারা স্বাস্থ্য সচেতন, 50-60 বছরেও কিন্তু তারা অ্যাক্টিভ থাকে, বোঝা যায় না তার বয়স 50। কিন্তু সোহেল তাজ দেখেন না সেলিব্রিটি ফেসবুকে, তাজউদ্দিন আহমেদের ছেলে, তার বয়স তো অনেক, দেখে বোঝা যায় তার বয়স অনেক, সে কিন্তু একদম নিয়ম। হ্যাঁ, সে নিয়মিত এক্সারসাইজ করে, স্বাস্থ্য সচেতন, খাবার ভালো খায়, ঘুমায় ভালো, সে যদি অ্যাক্টিভ। তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ওল্ড এজে যে আমরা কেমন থাকবো, হ্যাঁ, বা ওই সময় যে আমরা কিভাবে চলবো, এইটা চিন্তা করে আপনার ড্রাগ মানে মেডিসিন নেওয়া, খাবার দাবার, ঘুমানো, সবকিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। উল্টাপাল্টা করবেন, একটা সময় পরে দেখবেন যে তখন আপনি মানে ইনাবল হয়ে যাবে। তখন একটা মানুষ আপনি ঘরে করে আছেন, আপনার বাচ্চা কাছে আপনার ইসলামিক মাইন্ডের ওপর, ইসলামে আছে যে বাবা মা সেবা করতে হবে, তাই না? একজন পরে থাকলে তার সেবা করতে হবে, রোগীর সেবা করতে হবে। সেবা করলেও 1 মাস, 2 মাস, 6 মাস যারা সেবা করে তারা হয়তো অসহ্য হয়ে যায়, কিন্তু তারপরেও ইসলামিক হলে ইসলামের কথা চিন্তা করে সেবা করে, হয়তো বা যতটুকু করা দরকার ততটুকু করতে পারে না, বাস্তবতা এটা। এখন যে করে থাকে তার কাছে অসহ্য। এখন আমাদের উচিত ওইটা নিয়ে একটু মানে ফোকাস করা, ওই দিকে ওই সময় আমরা কেমন থাকবো সেটা ভেবে আমাদের চলা উচিত। তাহলে দেখেন এনসাইটিএস মানে ব্যথার ওষুধ। হ্যাঁ, সচরাচর আমরা ইচ্ছা করলে ব্যথার ওষুধ খাবো না, সমস্যা হইতে পারে অনেক। ব্যথার ওষুধগুলো কি কি আছে? ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, নেপ্রোক্সেন, কিটোরোলাক, তারপর ইটোরোকক্সিব, ইউভেন্ট্রুলফেনামিন অ্যাসিড, এগুলো ব্যথার ওষুধ। হ্যাঁ, ট্রেড নামগুলো কি দেখে? ইনফ্লাম, হ্যাঁ, গ্রুপের, তারপরে ক্লোফেনামিন, এই ক্লোফেনাক, ডাইক্লোফেনাক গ্রুপের, রোলাক অ্যাসিড গ্রুপের, ইটোরিক্স বা ইটোরোকক্সিব গ্রুপের। তারপরে দেখেন অ্যান্টিপাইরেটিক ড্রাগ বা অ্যান্টিহিস্টামিন ড্রাগ কাকে বলে? অ্যান্টিপাইরেটিক এবং অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিপাইরেটিক মানে কি? জ্বর, পাইরেক্সিয়া মানে জ্বর বা পাইরেসিস, পাইরেসিস যেটা বলে, পাইরেসিস থেকেই পাইরেটিক আসছে, পাইরেটিক থেকে অ্যান্টিপাইরেটিক আসছে। হ্যাঁ,
তাহলে পাইরেসিস হচ্ছে জ্বর। তাহলে অ্যান্টিবায়োটিক মানে জ্বরের বিরুদ্ধে যে সকল ড্রাগগুলো ব্যবহার করা হয়, বা আমাদের জ্বর মানে কি তাপমাত্রা বেড়ে যাওয়া, তাই না? শরীরের বডি টেম্পারেচার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে যাওয়া। তখন আপনার নরমাল টেম্পারেচার একজন মানুষের 97 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট থাকে, হ্যাঁ। এখন জ্বর হলে দেখা যাচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট বা 102-3 উঠতে থাকে। তো তাপমাত্রা কমানোর জন্য আমরা যে ড্রাগগুলো ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রাগ। এটা ব্যবহার করতে পারেন, সাথে সাথে আপনি কোল্ড মানে স্পঞ্জিং করতে পারেন, যে আপনার পানি, ঠান্ডা পানিতে আপনার শরীর মুছে দিতে পারেন, হ্যাঁ। কাপড় ভিজিয়ে ঠান্ডা পানিতে মুছে দিলেও কিন্তু তাপমাত্রা কমে আসে। তো এইটার সাথে সাথে ওইটাও করতে হবে। এখানে দেখেন প্যারাসিটামল, অ্যাসপিরিন গ্রুপের ড্রাগ আমরা ব্যবহার করব। প্যারাসিটামল যেটা নাপা এক্সট্রা এগুলা। আর হচ্ছে অ্যান্টিহিস্টামিন ড্রাগ, যে সকল ড্রাগ হিস্টামিন 1 রিসেপ্টরের বিরুদ্ধে কাজ করে। হিস্টামিন অ্যান্টিহিস্টামিন কি? আপনার অ্যালার্জিক রিঅ্যাকশন গুলো হয় না আমাদের, যে খুশখুশ কাশ। অ্যালার্জিক মানে কি? আপনার ঠান্ডা লাগলে নাকের ভিতরে চুলকাচ্ছে, গলা থেকে কাশ যখন আসে, খুশখুশ কাশ যেগুলা, যে গলার ভিতরে চুলকায়, তো এইটা হয় আমাদের হিস্টামিন রিসেপ্টরের কারণে। হিস্টামিন থেকে, হিস্টামিন আমাদের শরীরে ক্ষরিত হয়, এক ধরনের কেমিক্যাল। তো হিস্টামিন যেন কম ক্ষরিত হয় বা কম রিলিজ হয়, সেটা বন্ধ করার জন্য যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সেগুলো বলা হয় অ্যান্টিহিস্টামিন বা হিস্টামিন 1 রিসেপ্টরের বিরুদ্ধে কাজ করে। এই ড্রাগগুলো কি কি? এই যে দেখেন, এই ড্রাগগুলি অ্যালার্জি এর বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জিক রিঅ্যাকশন, শরীর চুলকায় অনেক সময়। কারণ অ্যালার্জিক রিঅ্যাকশন অনেক ধরনের হতে পারে। একটা বললাম ডাস্ট অ্যালার্জি, যে বাইরে গেলে আপনার নাক চুলকায়, হাসি আসে, ডাস্ট অ্যালার্জি যেটা। আবার অনেকে আছে দেখুন অ্যালার্জিক সমস্যা, যে ফুলের ঘ্রাণ নিতে পারে না। ফুলের ঘ্রাণ নিতে গেলে ফুলের ভিতরে যে রেণুগুলো আছে পলের, এটা থেকে কিন্তু তার হাসি কাশি শুরু হয়ে যায়, বন্ধ হতে চায় না। আবার অনেক আছে দেখবেন খাবারের অ্যালার্জি আছে, ফুড অ্যালার্জি, হ্যাঁ। যে আপনি গরুর মাংস খাচ্ছেন, আপনার চুলকানি শুরু হয়ে যায়। চিংড়ি মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, এগুলা খাইলে কিন্তু অনেক সময় চুলকায়। যাদের অ্যালার্জিক সমস্যা আছে, এক এক ধরনের এক এক রকম অ্যালার্জিক সমস্যা থাকতে পারে। তো অ্যালার্জিক সমস্যা কন্ট্রোল করার জন্য আমরা এই ড্রাগগুলো ব্যবহার করব। সিটিরেজিন, লোরাটাডিন, ডেসলোরাটাডিন, ফেক্সোফেনাডিন, রুপাটাডিন। এখন ফেক্সো, তারপরে আপনার লোরাটাডিন, এগুলো কিন্তু আমরা ওই হাসি কাশি বা অ্যান্টি অ্যাজমার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করছি, তাই না? ওগুলোও কিন্তু আপনার অ্যাজমাটাও কিন্তু এই অ্যালার্জিকের কারণে হতে পারে, ওইখানেও কিন্তু ব্যবহার করা যায়। একটা ড্রাগ কিন্তু অনেকগুলা রিঅ্যাকশনের বিরুদ্ধে কাজ করে, শুধু স্পেসিফিক একটার জন্য না, অনেকগুলা সমস্যার জন্য কাজ করে। তাহলে আজকে পর্যন্ত থাকে অ্যান্টি, কি বলে আপনার অ্যান্টিহিস্টামিন বা সদর পর্যন্ত থাকে। ক্লাসে মিস করলেন একটা লেটে গেছে। তাহলে আজকে পর্যন্ত থাকে, হ্যাঁ, 11 থেকে 17 পর্যন্ত। মেট্রোনিডাজল ড্রাগ ক্যাটাগরি, মেট্রোনিডাজল ডাক্তার দোকানে বললেই দিবে। সিপ্রোসিপ্রো ড্রাগ ক্যাটাগরি, এটা কাজ করে। 4-5টা খেলে মেট্রোনিডাজলটা আমাদের যে এই যে পেটের সমস্যা, আমাশয়ের সমস্যা হচ্ছে, এটা অপারেশনের ক্ষেত্রে দেয়, অপারেশনের ক্ষেত্রে হতে অপারেশনের ক্ষেত্রে হতে মেট্রোনিডাজল গ্রুপের যে আমাদের ওই কি বলে আপনার যে ফাঙ্গাল যে সমস্যা হয় বা আমাশয়ের যে সমস্যা, ডিসেন্ট্রি, মানে মূলত আপনার এটা হচ্ছে আপনার ইউরিনারি কি বলে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, পাকস্থলীর যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো এটা ব্যবহার করে মেট্রোনিডাজল গ্রুপ। আগে পরে মানে আগে পর্যন্ত হয়েছে
সন্ধ্যে পর্যন্ত কবে পড়াইছে? আচ্ছা, 23 থেকে যেহেতু পড়াতে বলছে আমি শুরু করি। এই ড্রাগগুলো এমন না যে আপনার একটার পরে একটাই করতে হবে এমন না। এইগুলো আমি মানে যেহেতু রুটিনে দিয়েছি আমি পড়ানো শুরু করছি। যদি ক্লাস শেষে আমি সময় পাই তাহলে আপনাদের মাঝখানে যেগুলো আছে তখন থেকে আবার কিছু পড়াই দেবো। দেখেন আপনি কি লাগবে? আপনি এই যে ওনার সাথে শেয়ার করেন। দেখেন আজকে পড়ার কথা হচ্ছে ড্রাগ নলেজ। সহজে ড্রাগ নলেজ মানে কি কথা জানেন? মানে একটা ড্রাগ সম্পর্কে বিস্তারিত একটু ধারণা নাও। মানে এটা আমি একটা ড্রাগ আমরা এক একভাবে দিই না, কোনটা 2 বেলা দিই, কোনটা 3 বেলা দিই। তারপর হচ্ছে এমজির একটা বিষয় আছে, কত এমজি দিব, কিভাবে খাবে, খাবার আগে খাবে না পরে খাবে, এটা আমরা কাকে দিতে পারবো কাকে পারবো না, একটা সত্যি সবাইকে দেওয়া যায় না। তো এইটা যে কোনো একটা ড্রাগ সম্পর্কে বিস্তারিত জানলে কি হবে, ওই ড্রাগটার এখনের ব্যবহার আপনার পক্ষে এখন করা সম্ভব। ওই আপনাকে দিয়ে ওই ড্রাগের আর মিসইউজ হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনি জানেন সম্পূর্ণটা, কোথায় দিবেন কোথায় দিবেন না, কতটুকু দিবেন, কি পরিমাণে দিবেন। তো এটাকে বলা হচ্ছে ড্রাগ নলেজ। দেন আমরা 23 নম্বর কোশ্চেনটা করছি, ড্রাগ নলেজ। ড্রাগ নলেজের কমন 10টা পয়েন্ট রয়েছে। মানে কমন 10টা পয়েন্ট, যে পয়েন্টগুলো আমাদের মোটামুটি জানলে একটা ড্রাগ সম্পর্কে একটা বেসিক ধারণা বা যতটুকু না জানলেও অতটুকু আমরা জানতে পারবো। প্রথমে কি আছে দেখেন, ডেসক্রিপশন। সকলে অ্যানাটমি ক্লাস হয়েছে? এটা কখন? সকলে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে বোর্ড ব্যবহার হয় নাই? ও এইটা গতদিন পড়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা। পড়াইতে পড়াইতে ডেসক্রিপশন, মোড অফ অ্যাকশন, তারপরে কি আছে বলুন তো? ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন, তারপর ডোজ ফর্ম, তারপর ডোজ, সাইড ইফেক্ট, ড্রাগ ইন্টারঅ্যাকশন, ডোজের পর ড্রাগ ইন্টারঅ্যাকশন, ডোজের পর সাইড ইফেক্ট, না হলে আমি তো তোমার তো পিছন পিছন তোমাকে শোনাই দেবো, জোরে কথা বলবো না, পাশের ক্লাসে একটু ডিস্টার্ব হয়ে যাবে। তো পাশের ক্লাসে যখন আমার ক্লাসে কথা আসবে এটা আমার এবং আপনার ডিস্টার্ব হবে। ইন্টারঅ্যাকশনের পরে কি আছে বলুন তো? প্রেগন্যান্সি ডেলিভারি, প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বি সি ডি এক্স, তারপর স্টোরেজ, স্টোরেজ, শেষ। আচ্ছা, এগুলো আপনাদের শিটে লেখা আছে। এখন আমি একটু বলি, ডেসক্রিপশন মানে হচ্ছে এক কথায় মানে বলতে হবে ড্রাগটাকে অ্যান্টি আলসার, অ্যান্টি হাইপারটেনসিভ, না অ্যান্টি অ্যালার্জিক, নাকি অ্যান্টি মাইগ্রেন, এক কথায় বলতে হবে যে কিসের ওষুধ, এইটাকে বলছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা এক কথায় বলবো, যেমন ধরেন ওমেপ্রাজোল, আপনাকে আমি ওমেপ্রাজোল হাতে ধরে দিয়ে বললাম এটা ডেসক্রিপশন বয়, আপনি এটা অ্যান্টি আলসার ড্রাগ, ডেসক্রিপশন শেষ। ডেসক্রিপশন মানে এক পাতা লিখতে হবে না, শুধুমাত্র বলতে হবে এক কথায় এটা কিসের ড্রাগ, এটাকে বলে ডেসক্রিপশন। তারপরে আছে দেখেন মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশন মানে হচ্ছে এটা কিভাবে কাজ করে। যেমন যখন প্রথম দিয়ে যেহেতু বলছো আমি বলি মোড অফ অ্যাকশন কি, এটার মোড অফ অ্যাকশন হচ্ছে এটা পিপিএইচ, অ্যাসিডিটিটা কমায়,
কাজ করে। এটাকে কি বলে? পিপিআই। পিপিআই মানে কি? প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর মানে হচ্ছে এই প্রোটন পাম্পটাকে এটা ইনহিবিট করে বা বাধা দিয়ে কাজ করে, এই জন্য এটাকে বলে কি? প্রোটন পাম্প ইনহিবিটর। অনেকগুলো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ড্রাগের গায়ে শুধু পিপিআই লেখা থাকে, নামই পিপিআই লেখা থাকে। পিপিআই লেখা থাকে আপনারা কি বলবেন? এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট ড্রাগ। পিপিআই মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। এটাকে পিপিআই কেন বলা হয়? কারণ এই ড্রাগগুলো প্রোটন পাম্পকে ইনহিবিট করে বা বাধা দিয়ে কাজ করে। তাহলে এটা প্রোটন পাম্প ইনহিবিট করে কাজ করে। এটা আসলে কিভাবে কাজ করে? আমাদের আপনার অ্যাসিড বা গ্যাসের একটা প্রবলেম হয়েছে, তো আপনি একটা ওষুধ খাওয়ার 10-15 মিনিটের মধ্যে একটু রিল্যাক্স অনুভব করেন না? কিভাবে করবো তাহলে? ওই অ্যাসিডিটি বা গ্যাসের যে সমস্যা ওটাকে ও কি করলো? বাধা দিল বা সাপ্রেস করলো, করে কাজটা করে। এটাকে বলে কি? মোড অফ অ্যাকশন। কিভাবে কাজ করে? এই যে এটা আপনাদের প্রোটন পাম্প ইনহিবিট করে কাজ করলো, কিন্তু একটা অ্যান্টিহিস্টামিন বা একটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ প্রোটন পাম্পকে ইনহিবিট করে কাজ করবে না। এই জন্য প্রত্যেকটা ড্রাগের মোড অফ অ্যাকশন কিন্তু আলাদা। তারপরে কি আছে? ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে হচ্ছে কোথায় দিব। হ্যাঁ, কোথায় দিব, আমরা কোন কোন ক্ষেত্রে এটা দিব, এটাকে বলা হচ্ছে ইন্ডিকেশন। এটাই তো আমাদের মাথায় প্রথমে আসে না, একটা ওষুধ দেখলে কখন দিব বা কখন খাবো। তারপরে কি আছে দেখেন? কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন মানে হচ্ছে কখন দিব না, কোথায় কোথায় এই ওষুধটা দেওয়া যাবে না। সব ওষুধ সব অবস্থায় সবাইকে দেওয়া যায় না, কোথায় দিব কোথায় দিব না এটাও জানতে হবে। কারণ যেগুলো যদি আপনি না জানেন কোথায় দিব না, সেখানে দিলে বিপদ হবে না, ঝামেলায় করবেন। তো আপনিও করবেন, রোগীও করবেন। এই জন্য কোথায় দিব না এটাও জানতে হবে। তারপরে কি আছে দেখেন? ডোজেস ফর্ম। ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাপোজিটরি, এতগুলো ফর্মালিটি দরকার ছিল, দরকার আছে। মানুষ যদি আলাদা আলাদা দিতে হবে না। আপনার কাছে একটা ছোট বাবু আসে, আপনি যাতে বলবেন তোমার জ্বর শুনে না পারে আপনি হ্যাঁ না কিন্তু পারবে, তখন আপনাকে দিতে হবে, সিরাপ দিতে হবে। তখন বৃদ্ধ লোক, তখন আপনি সিরাপ না, তখন বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ হয়। বৃদ্ধ লোক আপনার খেতেই পারছে, তখন আপনি কি দেবেন? সেরকম হলে আপনাকে ইনজেক্ট ফর্মে দিতে হবে, তাই না? বৃদ্ধ লোক বাদ দেন, এই যারা আপনার সুস্থ আছে তারা খেতে পারবে। একটা অসুস্থ মানুষের জ্বর আসতে পারে না, হসপিটালাইজড আসতে পারে, সে ধরনের তার সেন্সই নেই, তাহলে তাকে আপনি কীভাবে? সিরাপও খাওয়াতে পারবেন না, আপনি ট্যাবলেটও খাওয়াতে পারবেন না, তাহলে কী করতে হবে? তখন আপনি ইনজেকশন ফর্মটা ইউজ করতে পারেন। এই জন্য একটা ওষুধের এতগুলা ফর্ম আছে, যেন আপনি অ্যাকর্ডিং পার প্রয়োজন আপনি সেটা ব্যবহার করতে পারেন। তারপরে কি আছে দেখেন? ডোজ। ডোজটা হচ্ছে কতটুকু দেবো, যেমন 20 mg, 500 mg, 100 mg আছে না, এটা হচ্ছে ডোজ। ডোজ ফর্ম হচ্ছে কি ফর্মে দিবেন? ট্যাবলেটে, ক্যাপসুলে, না সিরাপে, না সাপোজিটরিতে, না ইনজেকশন, এটাকে বলে ডোজ ফর্ম। আর ডোজ হচ্ছে মাত্রা, আপনি কি পরিমাণে দিবেন। এখন একটা ছোট বাবুর যে ডোজ লাগবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডোজ আলাদা না? আলাদা। আবার ধরেন একজন লিন অ্যান্ড থিন একজন পার্সন, চিকন চিকন একজন মানুষ, তার ডোজ আর যার হেভি ওয়েট তার ডোজও কিন্তু এক হবে না। যাদের আপনার শরীর স্বাস্থ্য ভালো তাদের ডোজ আর একজন চিকন চাকন মানুষের ডোজও এক হয় না, এক এজ হলেও এক হবে না। কেন হবে না? কারণ আপনার বডি ওয়েটের উপরেও জিনিসটা কাজ করার একটা ক্ষমতা আছে। 500 mg একজনের ক্ষেত্রে কাজ করে, কিন্তু যার বডি ওয়েট ধরেন 500 mg, যার ওজন 50 কেজি তার ক্ষেত্রে কাজ করে, যার বডি ওয়েটই 100 কেজি তার তো 500 mg খুব হবে না, তাকে আপনার 100 mg মানে 500 1000 mg খেতে বলতে হবে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে হ্যাঁ, মানে যার বডি ওয়েট কম তার ডোজ, আর যার বডি ওয়েট বেশি, তাই বলে তো মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা হয়। খুব বেশি যখন কম বেশি হয় তখন একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ডোজ। তারপরে কি আছে? সাইড ইফেক্ট। অনেক ওষুধের সাইড ইফেক্ট, ম্যাক্সিমামই সাইড ইফেক্ট হয়, আমরা কখনো বুঝতে পারি কখনো বুঝতে পারি না। সাইলেন্ট সাইড ইফেক্টও হয়, এই যে নাপা খাই না, এগুলো কিন্তু সাইলেন্ট সাইড ইফেক্ট। নাপা খাওয়া শরীরের জন্য খুব একটা খাওয়া জিনিস না। আগে মানে যখন মেডিকেল পড়াশোনা করি নাই তখন নাপা খেতাম, এখন জ্বর সহ্য করি কিন্তু নাপা খাই না, ব্যথা সহ্য করি কিন্তু নাপা খাই না। কারণ আমি বুঝি এই জ্বর বা ব্যথা আমাদের একটা ইমিউন সিস্টেম আছে না আমাদের শরীরে, আছে। হ্যাঁ, এমনিতে ভালো হবে কয়েকদিনে,
3 দিনে ভালো হবে না, আমার কাছে কি হবে দ্রুত ভালো হবে। যদি আপনার সহ্য সীমার মধ্যে থাকে তখন আমি আর খাওয়ার চেষ্টা করি না, সহ্য সীমা পার হলে তো খেতেই হয় তখন, তাই না? তো প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, কিন্তু যেগুলো একটু বেশি সাইড ইফেক্ট মানে আপনি একবারে সাথে সাথে পেয়ে যাচ্ছেন, ওই ওষুধটা কি হয় আর খেতে পারি আমরা? একটা ওষুধ খেলেন আপনার চোখে বা হাতে পায়ে একবার অ্যালার্জি বের হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে, তার মানে আপনি বুঝতে পারছেন এই ওষুধটা আমার জন্য অ্যালার্জি। তখন আমি আপনাকে ওষুধটা সাজেস্ট করবো। দেখবেন আপনার ডক্টর যদি কখনো যান বলবে ওষুধ থেকে কোনো সমস্যা হলে আমাদের সাথে ওষুধটা স্টপ করে যোগাযোগ করবে। এটা কেন বলে রাখে, আপনার কোন ওষুধে অ্যালার্জি আছে বা সেন্সিটিভিটি আছে তো আমি আসলে জানি না, আপনি নিজেও জানেন না। জানেন কি জানবেন কখন? যখন একটা ওষুধ দিয়ে আপনার প্রবলেম মনে হলো তখন হচ্ছে আপনি সেটা মনে রাখবেন যে হ্যাঁ আমার এই গ্রুপের এই ওষুধটা খেলে আমার প্রবলেম হয়, পরবর্তীতে আপনি সাবধান মনে। তো এটাকে বলা হচ্ছে সাইড এফেক্ট। আবার কিছু কিছু ওষুধ আছে মানুষ ভেদে না, মোটামুটি সবারই ওই সাইড এফেক্টগুলো হয়। যেমন অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো বা অ্যান্টিহিস্টামিন যে সিরাপগুলো সিরাপের গায়ে লেখা থাকে না তন্দ্রাচ্ছন্নতা মুক্ত, এই কথাটা লেখা থাকে না, মানে কি তন্দ্রাচ্ছন্নতা যুক্ত সিরাপই বেশি ছিল আগে, এখন ইদানিং ডে বাই ডে মেডিকেল সায়েন্স আপগ্রেড হয়ে এইগুলো আসছে। মানে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ড্রাগ খেলে কি হয়, ওটা ঘুমের একটা ভাব আসে, ঠিক আছে? এই সিরাপগুলো তো কি আসে সাইড এফেক্ট হিসেবে একটা আপনার ঝিমুনি একটা ভাব আসতে পারে, একটা ঘুম ঘুম ভাব আসতে পারে। তো এগুলো হচ্ছে সাইড এফেক্ট। আবার দেখেন যে ব্যথার ওষুধ খেলে ডক্টর সাথে গ্যাসের ওষুধ দিয়ে দেয় না, মানে কি ব্যথার ওষুধ খেলে গ্যাস হবে, এটাও একটা সাইড এফেক্ট না? তো এরকম প্রত্যেকটা মেডিসিনের সাইড এফেক্ট থাকে। তো যে সাইড এফেক্টগুলো আপনার মোটামুটি ম্যানেজেবল সেইগুলো আমরা এত বড় করে দেখব, কিন্তু যেগুলো একটা পার্সোনাল স্পেসিফিক একটা পার্সোনাল ক্ষেত্রে অনেক বেশি দেখা দিচ্ছে তখন আমরা কী করি ওই পার্সোনাল ক্ষেত্রে ওই জিনিসটা আমরা স্টপ করে অ্যানাদার কোনো ড্রাগ আমরা ইউজ করি। দেখছেন না আপনারা করছেন না একটা গ্রুপের অনেকগুলো ড্রাগ, এই জন্য অনেকগুলো ড্রাগের দরকার, বুঝছেন? মানে সব মানুষের বডি রেসপন্স আলাদা আলাদা। একই ওষুধ ধরেন আপনার এখানে যতগুলো মানুষ আছে ধরেন সবারই কাজ করলে একজনের কাজ হচ্ছে না বা একজনের সাইড ইফেক্ট বেশি হচ্ছে, তখন কি ওনাকে আমরা ওই ওষুধটা বারবার খাওয়াবো না, তখন আমরা ওনার জন্য বিকল্প পদ্ধতি ইউজ করবো। এটা গেল সাইড ইফেক্ট। তারপরে কি আছে ড্রাগ ইন্টারাকশন, ড্রাগের মিথস্ক্রিয়া। মানে আপনি ধরেন 5টা আপনি ওষুধ খান, কথা বললাম এটা, 5 রকম ড্রাগ একসাথে খেলে একটা ইন্টারাকশন হতে পারে না। এখানে আমি ক্লাস নিচ্ছি আরো 3জন টিচারের সাথে ক্লাস নেওয়া শুরু করে, আমাদের মধ্যে একটা ঝামেলা পাকায় যাবে না? আমি বলবো আপনি ক্লাসে কথা বলেন, আমার ক্লাসে তো অসুবিধা হচ্ছে, উনি বলবো আপনি ক্লাসে কথা বলেন, আপনি কোন দিকে সরে যান, একটা গন্ডগোল লাগাই যাবে। কিন্তু তো ড্রাগের ক্ষেত্রে এরকম হয়, যখন আপনি 5টা গ্রুপের 5টা ড্রাগ একবার খেয়ে ফেলছেন তখন কি হবে, ড্রাগের একটা ইন্টারাকশন হয়, ওই যে ওরা মারামারি করতেছে সাফার করবো আমরা, আপনার বডিতে একটা রেসপন্স হবে না, এটার ভিতরে প্রবলেম হচ্ছে। তো এই জন্য নিয়ম হচ্ছে আপনাকে যদি একের অধিক বা 3-4টা ওষুধ খেতেই হয় একবারে খেয়ে ফেলাটা উচিত না। নিয়ম হচ্ছে ধরেন আপনার 2টা বা 3টা ওষুধ আছে সকাল অনেক লং টাইম না, ভোর 5টা বছর থেকে শুরু হয়ে 10টা-11টা পর্যন্ত সকাল করে, হয় না? তো আপনি এত দরকার নাই, আপনি আধা ঘন্টা বা 15-20 মিনিট গ্যাপ দিয়ে ওষুধগুলো খাওয়া, এটা হচ্ছে নিয়ম। একসাথে খেলে কি হতে পারে, ড্রাগ ইন্টারাকশন হতে পারে। আচ্ছা শুধু এটা উচিত না, উনি জানেন না। আমরা যদি এই লাইনে না আসতাম আমরা কি জানতাম না, আমরা এখন করছি তাই জানছি। আপনাদের আশেপাশে যখন আপনারা দেখবেন যে একবারে 5টা ওষুধ খাচ্ছে, আপনার যেটা দায়িত্ব আপনি সেটা পারবেন, আপনি বলবেন সেইভাবে ওষুধটা আপনি খাবেন না, আপনি একটু গ্যাপ দিয়ে খাবেন। আপনি একবার 2টা খেলেন, আধা ঘন্টা পর আর 2টা খান, এভাবে বলবেন। শোনা না কেন তার ব্যক্তিগত বিষয়, আপনি আপনার জায়গা থেকে দায়িত্বটা পালন করবেন। আচ্ছা শুধু যে গ্যাপ দিয়ে ওষুধ খেলে আর ড্রাগ ইন্টারাকশন হবে না এই কথা বলা যায় না, 2টা ড্রাগ গ্রুপের মধ্যেও গন্ডগোল থাকতে পারে, বুঝতে পারছেন? মানে এই 2টি ওষুধ একসাথে খেলে ঝামেলা হবে, তখন আপনাকে ওই ওষুধগুলো একসাথে প্রেসক্রাইব করা যাবে না। ফরসে আমি বলতে পারি ধরেন একটা মানুষের ক্যান্সার আক্রান্ত তার কেমো চলতেছে ধরেন, এখন তার ডায়রিয়া হচ্ছে, কেমন অনেক সাইড এফেক্ট হয় না, সাথে মনে করেন ডায়রিয়া হচ্ছে বা খুব তীব্র জ্বর আসছে। এখন আপনি যদি জ্বর বা ডায়রিয়ার ওষুধ একটা কেমোর সাথে রিয়াকশন হতে পারে, তাহলে আগে আপনি কি করবেন, কেমো বন্ধ করবেন না পায়খানা বন্ধ করবেন? অবশ্যই পায়খানা বন্ধ করবেন। কেমো দিতে পায়খানা মরেই যায় তাহলে ডক্টর লাভ আছে কিন্তু এইটা যখন আপনার পড়াশোনা মানে পড়াটা শেষ হবে, জ্ঞানটা কমপ্লিট হবে,
তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে কাকে কোনটা আমি আগে দিব, কোনটা পরে দিব। ড্রাগ ইন্টারেকশনের ব্যাপারটা যে বললাম, আমি এখন আপনার মাথার মধ্যে আমি দেরি করে খেলে কি আর কোনো ইন্টারেকশন হবে না? হতেই পারে, হতে পারে। দুইটা গ্রুপের মধ্যে যদি সমস্যা থেকে থাকে তাহলে ওই দুই গ্রুপ আপনি একসাথে চালাবেন না। দুইটার মধ্যে যেটা বেশি সিরিয়াস ওইটা আগে আপনি একটু সাপ্রেস করে নেবেন, তারপরে আপনি আপনটা আবার চালু করবেন। এটাকে বলবো কি ড্রাগ ইন্টারাকশন। তারপরে কি আছে দেখেন প্রেগন্যান্সি ক্যাটাগরি ABCDX। প্রেগন্যান্সি ক্যাটাগরি ABCDX মানে বোঝাইছে মানে পুরো বিশ্বের ইন্টারন্যাশনালি একটা সংস্থা আছে, এরা হচ্ছে সব ড্রাগগুলোকে আপনার ট্রাই করে দেখছে যে প্রেগনেন্ট অবস্থায় এই ড্রাগগুলো দেওয়া যাবে না যাবে না, এটা কি ফিটাস বা বাচ্চার ক্ষতি করে বা মায়ের কি ক্ষতি করে কোনো। কারণ প্রেগনেন্ট অবস্থায় আপনার শরীরে বিভিন্ন রকম হরমোনাল ব্যাপার স্যাপার চেঞ্জ হয়ে যায়। এই এখন যে অবস্থায় মায়েরা এখন থাকে নর্মালি বাচ্চা হওয়ার আগে আর পরে সে আলাদা, বিভিন্ন রকম হরমোনাল সেক্রেশন কোনটা বাড়ে কোনটা কমে যায়। আবার তখন বাচ্চার একটা বিষয় চলে আসে, মানে জিনিসটা দিয়ে বাচ্চার কোনো, যেমন আমি একজন প্রাপ্তবয়স্ক, একজন মা প্রাপ্তবয়স্ক, বাচ্চা তো প্রাপ্তবয়স্ক না। আমি নাপা ট্যাবলেট খেয়ে নিতে পারি, বাচ্চা তো নাপা ট্যাবলেট খাওয়ার ক্ষমতা হয় না, ওর একটা ক্ষতি হতে পারে, পারে না। এই জন্য এটাকে বলে প্রেগন্যান্সি ক্যাটাগরি ABCDX দিয়ে এটা বোঝায় যে মানে এই ড্রাগটা দেওয়া যাবে না যাবে না, কতটুকু সেফ না সেফ না, কোন অবস্থায় দিব। একটা সিরিয়াস অবস্থা তখন এটা হয়তো মানে এখানে ক্যাটাগরিটা আপনারা যদি এখন বুঝতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনি এতটুকু বুঝে থাকেন এই প্রেগন্যান্সি ক্যাটাগরি মানে বোঝা যাচ্ছে এটা প্রেগনেন্ট মহিলাকে আমরা এই ড্রাগটা দিতে পারবো না পারবো না, এইটাকে বোঝানোর জন্য প্রেগন্যান্সি ক্যাটাগরিটা ব্যবহার হয়। বুঝে গেছে আমার? আচ্ছা, তারপর দেখেন স্টোরেজ, সংরক্ষণ কিভাবে করবো। এই ফার্মেসিতে মানে ফ্রিজ থাকে না, ফ্রিজগুলো দেখবেন কিছু ওষুধ আছে যে ইঞ্জেকশন বা যেগুলো আপনার ওই টেম্পারেচারে দরকার সেগুলো ওখানে রাখছে, আর কিছু দেখবেন মাসের পর মাস দোকানের বাইরে কাকের উপর থেকে গেছে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মানে ওষুধের স্টোরেজটা আলাদা আলাদা। কিছু কিছু ওষুধ রুম টেম্পারেচারে ঠিক থাকে, আপনাকে ইঞ্জেকশন নিয়ে আসছেন, অবশ্যই আপনি এটা আপনার টেবিলের উপরে এমনি রেখে দেন না, আপনি এসে কী করেন ফ্রিজে রেখে দেন ইঞ্জেকশনটা, কিন্তু আপনি নাপা ট্যাবলেটের নিচে মনে ফ্রিজে রাখছেন আসলে হিস্ট্রি আছে নাই, কারণ আপনি জানেন নর্মালি রুম টেম্পারেচারে ভালো থাকে। এক একটা ওষুধ স্টোরে গেল, এই যে আমরা করোনা টিকাগুলো দিছি না, দিছি তো ওটা কি এমনি ব্যাগে করে নিয়ে আসছে, হাতে করে নিয়ে আসছে কিন্তু স্টোরেজটা সে মানে সেভাবে মেনটেন করছে। বললো না যে করোনা টিকার ব্যবস্থা কেন করলো, টিকাগুলো নষ্ট হয়ে যাবে, স্টোরেজটা রাখা মানে একটা জিনিস স্টোর করে রাখা অনেক কঠিন না, স্টোরেজের জন্য তো আবার এক্সট্রা একটা খরচ হচ্ছে, টিকাগুলো দিয়ে দিলে ওরা কি করবে দায়মুক্ত হয়ে যাবে। তো এরকম প্রত্যেকটা মেডিসিনের স্টোরেজও আলাদা, সংরক্ষণ পদ্ধতিটা আলাদা আলাদা। এটা হচ্ছে আমরা এতক্ষণ প্রোগ্রাম হচ্ছে ড্রাগ নলেজ, এটা হচ্ছে কমন 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্ট সম্পর্কে যখন একটা ড্রাগ সম্পর্কে আপনার ধারণা হবে তখন এই ড্রাগটা আমরা আশা করতে পারি আপনি এটা প্রপার ইউজ করতে পারবেন। তারপরে কি আছে দেখেন ওমেপ্রাজল। ওমেপ্রাজলের কমন ড্রাগ নলেজ। প্রথমে কি বলছে ওমেপ্রাজল ডেসক্রিপশন আপনারা এখন বলতে পারবেন না, ওমেপ্রাজলের ডেসক্রিপশন বলেন তো আমাকে কি এটা? অ্যান্টি আলসার ড্রাগ, প্রোটন পাম্প ইনহিবিটর, একটা অ্যান্টি হাইপারএসিডিটি, ডিওড্রেনার, একটা কাস্টিউটার, তারপর হচ্ছে এক কথায় আমরা যদি বলি এটা হচ্ছে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ, তাই না কি? অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। তারপরে দেখেন মোডোভ্যাক্সিন, এটা আপনারা জানেন এটা কি করে, প্রোটন পাম্প ইনহিবিটর PPI, প্রোটন পাম্পকে ইনহিবিট করে কাজ করে। তারপরে কি আছে দেখেন ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে আমরা কোথায় দিব, যে উনি বলে দিল না ডেসক্রিপশনের মধ্যে কোথায় দিব, গ্যাস্ট্রিক আলসার, ডিওড্রেনাল আলসার, হাইপার অ্যাসিডিটি। আলসারটা কখন হয় জানেন, আমাদের শরীর পেটের মধ্যে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ সব সময় তো আসতেছে না ফোটায় ফোটায়। এটা ধরেন এই যে আজকে আমি আমার ব্রেকফাস্টটা স্কিপ করে গেছি, ঘুমাইছি, মানে ঘুম আমার কাছে বেশি প্রিয় নাস্তা করার চেয়ে। আচ্ছা, এরকম শুধু আমার হয় তা কিন্তু না, দেখবেন আপনাদের মধ্যে অনেক এরকম আছে। এই জিনিসটা আমি আমার সাথে ঠিক করি না, হয়তো একদিন করছি, আজকে আমার হাইপার অ্যাসিডিটি বা আলসারেশন হয়ে যাবে, কিন্তু যদি আমি ডে বাই ডে কন্টিনিউ করতে থাকি তখন কিন্তু এটা মানে আপনি শরীরের সাথে থেরাপি করলে শরীরও আপনার সাথে থেরাপি করবে, আপনি যত্নশীল হবেন ও আপনার সাথে ভালো ব্যবহার করবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে আমার পেটের মধ্যে, সবার পেটের মধ্যে কিন্তু মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফোটায় 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 আসে না? এটা কি হয়, এটা সবসময় আসে থাকে। আমি খাবার খেলাম তখন আসে, খাবার খেলাম তখন আসে না, বিষয়টা এরকম। এটা একটা কন্টিনিউয়াস, যেটা আসতে আসে। তো যখন ও পেটের মধ্যে খাবার পায় না,
খাবার পেলে কি হলো, খাবারের উপর পরে খাবার হজম করে, খাবার যখন পায় না তখন কি স্টমাকে গায়ে পড়ে না, গায়ে পড়তে 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 কি হয়, মানে ঘা হয়ে যায়, আলসারেশন হয়ে যায়। তো বেশিও খাওয়া যাবে না, না খেয়েও থাকা যাবে না, দুটাই ক্ষতি। না খেয়ে থাকলে এই অ্যাসিডিটি বা আলসারেশনের সমস্যা যা হবে এটা লিখিত, এটা মোটামুটি আপনাকে লিখে দিতে পারি হবে। কেন হবে? এই যে এই কারণে হয়, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আপনার পেটের মধ্যে বা আমাদের সময় পেটের মধ্যে আছে। খাবার যখন দিব না তখন একটা সময় গিয়ে এটা আলসারের আকার ধারণ করবে। কিন্তু এটা এই যে বললাম আমি সপ্তাহে একদিন বা হঠাৎ মাসে একদিন স্কিপ করি একটা মিট, এই জন্য হয়ে যাবে। মানুষের শরীর এতটাও পূর্ণ নয়, কিন্তু যেটা যদি আমি কন্টিনিউ করি, আমি রেগুলার ইচ্ছা করে সকালে নুডলটা খাই না, এটা একটা সময় আমাকে ভোগ করতে হবে, এটা সুফল, বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করবেন শরীরের সাথে আমরা যত ভালো ব্যবহার করবো সেটা আমাদের সাথে সেম ব্যবহারটাই ফেরত দিবে। আচ্ছা, এই ডিউডেনাল আলসার মানে হচ্ছে ডিউডেনামের আলসারেশন। গ্যাস্ট্রিক আলসার মানে গ্যাস্ট্রিক যে মানে এটা মানে স্টমাক আলসারটাকে গ্যাস্ট্রিক আলসার বলে। তারপরে কি আছে হাইপার অ্যাসিডিটি, অ্যাসিড আসে না, যে যেমন ঢেকুরের মতো হলে এটাকে অ্যাসিডিটি বলে, গলার মধ্যে দলা পাকা অ্যাসিড কোনো সময় মনে হয় না, এটাকে বলে অ্যাসিডিটি। আচ্ছা, তারপরে দেখেন কন্ট্রাইন্ডিকেশন, তেমন কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, গ্যাসের ওষুধ খাওয়া যাবে না বা দেওয়া যাবে না এরকম রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে কি থাকে ডোজেস ফর্ম, ডোজেস ফর্ম হচ্ছে যে 20 mg 40 mg, এটা কিভাবে পাওয়া যায়? যেহেতু সব গ্যাস্ট্রিকের ওষুধ ক্যাপসুল ফর্মে বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপরে আসেন দেখেন ডোজ, দিনে একটা বা দুইটা ক্যাপসুল খালি পেটে খেতে হবে, একটা বা দুইটা। দেখছেন এখানে কি বলবো, একটা বা দুইটা। এটা এখন আপনি কি দেখবেন, পেশেন্ট বুঝে আপনি দিবেন বা তার স্টেজের একটু বুঝে দিবেন। হালকা অল্প সমস্যা আপনি একটা দিলেন, কিন্তু তার সমস্যা বেশি, কারণ কারণে গ্যাস হয়, রাত জাগলে কিন্তু গ্যাস হবে। গ্যাসের অনেক কারণ আছে, শুধুমাত্র তেলের ভালো জিনিসটা নিয়ে গ্যাস হবে এমন না। আপনার প্রতিদিনের যে চলাফেরা এটার উপরেও আপনার বডি অনেক কিছু ডিপেন্ড করে। তারপরে কি আছে দেখেন সাইড ইফেক্ট, ডায়রিয়া, কনস্টিপেশন, ভমিটিং, হেডেক, এগুলো খুব রেয়ার। গ্যাসের ওষুধ খেয়ে গেল, ডায়রিয়া হয়েছে, ভমিটিং হয়েছে, কনস্টিপেশন হয়েছে, কিছু শোনা যায় না, কিন্তু বোঝে 100 জনের 99 জনের ধরনের হয় না, একজনের হতে পারে। তখন আমরা কি করবো, এটা চেঞ্জ করে অন্য একটা ওষুধ দেওয়ার চেষ্টা করবো। তারপরে কি আছে দেখেন ড্রাগ ইন্টারেকশন, ওমেপ্রাজল, ড্রাগচিন, ক্লোপিড্রোগেলের অ্যাক্টিভিটি। ক্লোপিড্রোগেল হচ্ছে যেগুলো ড্রাগগুলো হয় কি বলে, ব্লাড থিনার, হ্যাঁ ব্লাড থিনার ড্রাগ। যারা এই ওষুধগুলো মানে রক্ত তরল করা, রক্ত তরল কখন করার দরকার? ধরেন যাদের হার্টের সমস্যা আছে, তার হচ্ছে হার্টে কি হয়েছে বলে না, হার্টে ব্লক ধরা পড়ছে। ব্লক মানে কি, হার্টের যে শিরা আছে না ওখানে রক্ত জমা হয়েছে, এটা কি রক্ত সরনা মানে ইজিলি চলাফেরা করার তো নিয়ম ছিল বা ইউজুয়ালি তো সেটাই কথা, শিরার মধ্যে রক্ত চলাচল করবে, কোনো জমা করে চুপ করে বসে থাকবে এটা তো কথা ছিল না, কোনো কারণে হয়েছে। তো তখন আমরা বাইরে থেকে ড্রাগ দিয়ে চেষ্টা করি যাতে ব্লাডটা তরল হয়, তরল হলে কি হবে, ওনার ওই চলাচলটা সঠিক হবে। আবার রক্ত চলাচল না হলে সবচেয়ে বড় সমস্যা কি, অক্সিজেন সাপ্লাই পায় না এরিয়া, রক্তের সঙ্গে অক্সিজেন আছে, অক্সিজেন সাপ্লাই না হলে কি হবে, তার জিনিসটা আস্তে আস্তে অক্সিজেন হয়ে যাবে না, মেডিসিন না পেলে চলবে চলবে না। তো যারা ওই ধরনের ড্রাগটা খায়, আমরা তো খাই না, সবাই কি খায়, খাই না, যারা খায় তাদের ক্ষেত্রে এই ইন্টারাকশন অনেক সময় দেখা যায় ওদের অ্যাক্টিভিটিটা অনেকটা কমায় দিচ্ছে। আচ্ছা, এই দেখেন প্রেগনেন্সি ক্যাটাগরি, যে ইউএসএফডিএ, বললাম না ইন্টারন্যাশনাল মানে সংস্থা যারা এটা নিয়ে কাজ করে, এটার নাম হচ্ছে ইউএসএফডিএ। ওরা এখন ওমেপ্রাজলের প্রেগনেন্সি ক্যাটাগরি নির্ধারণ করে নাই, মানে এইটা নিয়ে ওরা এখনো ঘাটাঘাটি করে বা রিসার্চ করে নাই। কিন্তু ওমেপ্রাজলটা মনে করেন প্রেগনেন্সি সেফ এটা বলা যায়, মানে প্রেগনেন্ট কোনো ওমেন খাইছে কিন্তু রিয়াকশন হয়েছে এরকম হিস্ট্রি পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে তখন এটা আমরা প্রোহিবিট করে দিতাম, বুঝে গেছে? ম্যাডাম এই প্রেগন্যান্সি ক্যাটাগরির জন্য কোনটা সিলেক্ট করা, কোনটা সিলেক্ট করা, কোন গ্রুপে? আমার এই সময় প্রাজল আছে, ওমেপ্রাজল আছে, তারপরে ডেক্সোমেথাসোন। ওমেপ্রাজলটা সেফ, ওমেপ্রাজল গ্রুপের যে ড্রাগগুলা এটা মোটামুটি সেফ। গ্যাসের মধ্যে এটা নিলেই হবে যে মোটামুটি এত ঝামেলা করে না। যেটা বললেন যে ক্লোপিড্রোগেল যারা হাড়ের রোগ তাদের জন্য এই ওমেপ্রাজল না, তাদের জন্য এসোমেপ্রাজল বিষয়টা এমন না। ধরেন আপনি ওমেপ্রাজলে যেহেতু ওর প্রবলেম হচ্ছে শুধু এসোমেপ্রাজলে দেওয়া যাবে এমন না, অন্য যে ড্রাগগুলো আছে আপনি ওগুলো দিতে পারেন। কিন্তু মানে এখানে ওভারঅলি
এই গ্যাসের ওষুধের সাথে এই ওষুধটা সামান্য ইন্টারেকশন হয়। গ্যাস আর মানে ওনার যে রেগুলার গ্যাস হচ্ছে এমন নাও হতে পারে, কিন্তু ইনটেক যদি দিতেই হয় তখন থেকে বললাম না, আপনি তখন বুঝবেন যে কোনটার সিভিয়ারিটিটা বেশি, সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন আর কি। কিন্তু আপনি যেখানে যেহেতু এখানে ডিরেক্ট বলে দিচ্ছে যে ওমেপ্রাজলের সাথে ইন্টারাকশনটা হয়, সেহেতু আপনি এইটা অ্যাভয়েড করবেন। বুঝে গেছে? আচ্ছা, তারপরে দেখেন প্রেগনেন্সিতে এটা মোটামুটি সেম, যে বললাম এটা মোটামুটি একটা নিরীহ যায়। ফার্মেসিতে গেলে তো যে প্যান্ট ওগুলো শুনতে বলে যে এটা তো ওই ওরা শোনেন, আমি এখন একটা কথা বলি। ফার্মেসি থেকে ওষুধ আমি আপনি সুস্থ মানুষ গ্যাসের সমস্যা নিয়ে খেতে পারলাম, কিন্তু যাদের আদার সমস্যা আছে, মানে যারা একটু মানে আগে থেকেই যারা রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ নির্বাচন কখনো একজন ফার্মাসিস্ট নির্ধারণ করতে পারবে না। এটা লিগালি রাইট নাই। এখানে উনি যে ডক্টরের পরামর্শ মতো চলেন, ওনার হার্টের চিকিৎসা যে ডাক্তার করতেছে তার কাছ থেকে সে পারমিশন নিয়ে তারপর অন্য কোনো ওষুধ সে খাবে, মানে এক করুক আর বাদ দিক সেটা ওই ডাক্তারের পরামর্শ নিচ্ছে। এখানে ফার্মাসিস্ট কখনো এটা বলার এটা লিগালি রাইট নেই, কারণ উনি তো ওনার আদার্স কন্ডিশনগুলো জানেন না। জানে ফার্মাসিস্ট কি জানে? তখন গ্রামে অনেকে আছে যে ডাক্তার নাই, এটা হচ্ছে গ্রাম্য ডাক্তার। হ্যাঁ, বললাম তো। এখন আপনি মনে করেন আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, এখন আমার একটা অ্যাসিডিটির সমস্যা হলে আমি ফার্মাসি থেকে একটা ওষুধ কিনে খেতে পারি, কিন্তু যার হার্টের সমস্যা আছে এবং কিডনির সমস্যা আছে বা অন্যান্য আরও সমস্যা আছে, সে কিন্তু এভাবে ওষুধ খাইতে পারবে না এবং সে নিজে থেকেই খাবে না। নিজের ভালো সবাই উনি জানে যেটা আমার প্রবলেম হতে পারে, আমি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা কম বেশি করি। তারপরে দেখেন স্টোরেজ, সাধারণ তারপরে তাকের উপর রাখা যায়, এটা আমরা সবাই জানি যে গ্যাসের ওষুধের বড় স্পেশাল স্টোরেজ লাগে না। তারপরে কি আছে দেখেন ডেসগুলোর ফিলিংটা কি? এটা অ্যান্টিহিস্টামিন। তাহলে এটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জি, মানে অ্যালার্জিক রিঅ্যাকশন যখন হবে তখন আমরা এই ওষুধগুলো খেয়ে থাকি। তারপরে কি থাকে মোডক অ্যাকশন, H1 রিসেপ্টর, শরীরের মধ্যে অনেক রিসেপ্টর, H1 আলফা বিটা, তারপরে যে প্রোটন পাম্প, এগুলো বিভিন্ন রিসেপ্টর আছে, বুঝছেন? এই যে H1 রিসেপ্টরটা আপনার এইভাবে বলা যায় না যে এটা এই জায়গায় থাকে, অর্গানের মতো রিসেপ্টরগুলো এভাবে বলা যায় না। তার জন্য আমি আপনাকে একটু ধারণার চেষ্টা করি। শরীরের মধ্যে বিভিন্ন রকম রিসেপ্টর এটা যেহেতু অ্যাজমা বিরুদ্ধে কাজ করে, আমার মনে হচ্ছে যে অ্যাজমার বিরুদ্ধে কাজ করে না। মানে অ্যাজমা না এটা মানে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন মানে হচ্ছে অ্যালার্জি। অ্যাজমা অ্যালার্জি আলাদা না। এই হিস্টামিন এই H1 রিসেপ্টরগুলা বলছে যে স্মুথ মাসেলে থাকবে, তারপরে হচ্ছে হার্টের মধ্যে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এইসব জায়গায় H1 রিসেপ্টরগুলো থাকে। স্মুথ মাসেল আর কি বললাম, হার্ট আর কি বললাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এগুলোতে H1 রিসেপ্টর থাকে। H1 রিসেপ্টরকে কি করে? এরা ব্লক করে, ওই একই কথা, বন্ধ করে দেয়। এই রিসেপ্টরটাকে বন্ধ করে দিয়ে ওরা কাজ করে। আচ্ছা, ইন্ডিকেশন মানে কোথায় দিব দেখেন, অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস কাকে বলে? অ্যালার্জির কারণে আপনার নাকে পানি আসা, তারপর আপনার সর্দি জনিত, এগুলোকে বলা হচ্ছে রানি নোজ। নোজ রানি না, রানি নোজ মানে হচ্ছে এই যে সবসময় নাকে পানি পড়ে না, ওটাকে বলে রানি নোজ। বাংলা কথায় নাকে পানি আসা, এটাকে বলে ইংলিশে রানি নোজ। এটা মানে সর্দি জনিত সমস্যাটাকে বোঝায়, না নাকে পানি আসা, নিঃশ্বাসে একটু প্রবলেম হয় না, নাক বন্ধ হয়ে যায় না, এগুলোকে বলা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। তারপরে কি আছে দেখেন, অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আচ্ছা, অ্যালার্জিক কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিসটা হচ্ছে চোখে হয় আর কি, চোখ লাল হয়ে যায়, ফুলে যায়, পানি পড়ে, এটাকে বলে হচ্ছে কনজাংটিভাইটিস। এই দেখেন এখানে কনজাংটিভা বলতে কোনটা প্রয়োজন, চোখের সাদা অংশটা আছে না, সাদা অংশ আর এই যে ভিতরে এই যে এরকম করে দেখেন আমরা দুইটা একটু বলে কি
কনজাংটিভা। এই যে এখানে দেখেন একটা ছবি আছে, এই চোখ লাল হয়ে গেছে না? জি কোথায় লাল হয়েছে? সামনে এগুলো লাল হয়েছে না? এগুলোকে বলে হচ্ছে, এই কন্ডিশনটাকে কি বলে? কনজাংটিভাইটিস। অ্যালার্জিক কনজাংটিভাইটিস মানে হচ্ছে আপনি অ্যালার্জিজনিত কারণে চোখ, এটা খুব কমন হয় না, অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যায়, ফুলে যায়, চুলকায়, পানি পড়ে, এটাকে কি বলছে? অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জিক ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস কোথায় হয়? স্কিনে। ডার্মিস মানে হচ্ছে স্কিন। কোন একটা ধুলাবালি থেকে বা একটা ওষুধ খেলে স্পেশাল দেখুন আপনার শরীরে প্রবলেম হচ্ছে, মানে চুলকাচ্ছে, মানে তারপরে কি ইচিং প্রবলেম হয়, আপনি হতে পারে, চুলকায়, জলে, একটা জ্বালা পোড়া ভাব হতে পারে, এগুলোকে কি বলে? অ্যালার্জিক ডার্মাটাইটিস। এই ওষুধ, এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে আপনারা এই ডেজোলোনিডিনটা ইউজ করতে পারবেন। তারপরে কি আছে দেখেন, কন্ট্রা ইন্ডিকেশন। কোথায় দেওয়া যাবে না? হাইপার সেনসিটিভিটি মানে ডেজোলোনিডিন খেলে আপনার শরীরে খুব বেশি রিঅ্যাকশন হচ্ছে, সাথে সাথে হয়তো আপনার শরীরের যে কোনো একটা জায়গায় একটা সাইড ইফেক্ট দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে, ওষুধ ক্ষেত্রে আমরা ওই পেশেন্টকে বিশেষ করে ডেজোলোনিডিনটা কি করবো? দেওয়া যাবে না। তারপরে ডোজেস ফর্ম হতে দেখেন 5 ট্যাবলেট সিরাপ, ডোজ প্রতি রাতে শোয়ার সময় একটা ট্যাবলেট। এই ডেজোলোনিডিনটা কীভাবে খায়? রাতে ম্যাক্সিমাম অ্যান্টিহিস্টামিন একটা করে খেতে হয়, রাতে একটা করে। রাতে কেন খায় জানেন? অ্যান্টিহিস্টামিনগুলো খাইলে ঘুম আসে। আমার তো ঘুম আসে, আমি অ্যালার্জনই খেতে পারি না। অ্যালার্জন খেলে পরের দিন 9টা 10টা 11টা পর্যন্ত মানে মানুষের মধ্যে ঘুমাবে, সারা রাত ঘুমাই। আমি একদিন মানে তো আমি অ্যালার্জন নর্মালি খাই না, অ্যালার্জন খেয়ে আপনার পরের দিন ডিউটিতে গেছি, তখন বাজে 11টা, সকাল 11টা। সেদিন আমার ইভিনিং আছে, ইভিনিং থাকলে তো সকালে স্যারের সাথে রাউন্ডে দিতে হয়, মানে স্যার রুগী দেখে, পিছন পিছন চেলার মতো ঘুরতে হয়, মানে ঘোরার একটা কারণ আছে শেখার জন্য। এবং স্যাররা আমাদেরকে বলবে তোমরা থাকবা না, থাকলে আবার সমস্যা আছে, ওই জন্য গেছি। আগের দিন যে কোনো কারণে হোক আমি একটা অ্যালার্জন খাইছি, আমার সেদিন ইভিনিং আছে। কারণ স্যার জিজ্ঞেস করতেছে যে আজকে ইভিনিং কার? বললাম স্যার আমার। স্যার আমার সাথে কোনো কথা না বলে বাকিটা বলছে, ও তো শরীর ভালো না, তুমি আজকে ইভিনিংটা করো, ও পরের দিন করবো। আমি স্যারকে কিছুই বলি নাই, মানে স্যার আমার চেহারা দেখে বুঝছে যে আমার ইভিনিং করার মতো অবস্থা নেই। অ্যালার্জন কিন্তু একটা নর্মাল অ্যান্টিহিস্টামিন, মানে খুব বেশি পাওয়ারফুল না, তাতে আমার খুব সমস্যা হয়। তো মানুষ তো মানুষ এটা ভ্যারি করে, আবার অনেকে বলে আমার কোনো সমস্যা হয় না। আমি আবার মানে এক সময় ছিল অনেক অ্যালার্জন খেতাম, মানে কোথায় যাতে খেতাম, তখন আমার ব্রণের সমস্যা হতো, তখন আমি খেতাম। ধরেন তখন আমি ডেইলি খেতাম, তখন আমার এই সমস্যাটা আস্তে আস্তে চলে গেছে। কিন্তু এই যে ড্রাগ টলারেন্স নামের একটা বিষয় আছে, যদি আপনারা কখনো পান, এটাকে বলে হচ্ছে ড্রাগ টলারেন্স বা ইনটলারেন্স। এই দিকটাকে কি বলে? ধরেন আমি একটা ওষুধ 1 বছর খাইছি কোনো কারণে, ওই ওষুধটা আমার শরীরে আর আগের মতো প্রথম দিন যেই রেসপন্স করছিল, 1 বছর পরে আর ওইভাবে রেসপন্স করতে পারে না, এটাকে বলে টলারেন্স লেভেল। এই জন্য একই ওষুধ বহু বছর যাবৎ খেলে একটা সময়টা ওইরকম রেসপন্স করা বন্ধ হয়ে যায়, জন্য ওষুধটা নিয়ম হচ্ছে চেঞ্জ করে দেয়। দেখবেন না ডাক্তার মাঝে মধ্যে ধরেন আপনার আব্বা আম্মা বা আপনার বয়স্ক কেউ থাকলে একটা ওষুধ অনেকদিন খাইছে, তখন বদলায় অ্যান্টি হাইপারটেনসিভ আর একটা ওষুধ দিবে। দেখবেন ওই ওষুধ খেয়ে 2-3 বছর প্রেশার কন্ট্রোলে ছিল, কোনো কারণে 3 বছর পর থেকে ওই ওষুধ খেয়ে আর প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, এটাকে ড্রাগ টলারেন্স বলে। আচ্ছা, আমি এগুলো কথা কেন বললাম, কোথাকে বললাম? সাইড এফেক্ট থাকে রাতে শোয়ার সময়। এই জন্য মানে অ্যান্টিহিস্টামিনগুলো ড্রাগগুলো খেলে ঘুমের একটা খুব টেন্ডেন্সি হয়, মানে ওষুধের ঘুমও মানে এমনি ঘুম কিন্তু আলাদা। আমার এখন ঘুমাতে ইচ্ছা করতেছে না বা করতেছে, এটা আমি মেনটেন করতে পারবো। আমার রাত 11টায় ঘুমায় অভ্যাস, আমি 12টা বা 1টা পর্যন্ত জানতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি যদি আপনাকে একটা ডায়াসপাম খাওয়াই দিই, আমি যখন এখন আপনার ব্যান্ড বাজালেও আপনি ঘুমাবেন, কারণ ওইটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওষুধের জিনিসটা নিয়ন্ত্রণ করা যায় না, বুঝতে পারছেন? তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো খেলে, অ্যান্টি হিস্টামিন ড্রাগগুলো খেলে ম্যাক্সিমাম মানুষেরই ঘুমের একটা টেন্ডেন্সি হয়। এই জন্য এটার ডোজটা মেনলি রাতে দেওয়া হয়, কারণ রাতে এমনি মানুষ ঘুমায়। তারপরে কি আছে দেখেন সাইড ইফেক্ট।
সাইড ইফেক্ট কি হতে পারে? ড্রাই মাউথ, মানে ড্রাই মাউথ মানে হচ্ছে মুখটা শুকায় যাওয়া, কথা বলতে অসুবিধা হবে। যে আমি যে কনভারসেশন করছি, আপনার যদি এখন মুখটা শুকনো থাকে, আপনি কথা বলতে পারবেন? পারবেন না, শব্দ আসবে। ক্লান্ত ভাব, ক্লান্ত তারপরে কি টাইপিং নাউসিয়া, নাউসিয়া মানে কি? মানে ঘুম ঘুম ভাব যেটা। নাউসিয়া মানে হচ্ছে বমি ভাব, বমি বমি ভাব লাগে বলে না? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে নাউসিয়া। আর টায়ার্ডফুলি মানে একটা তোলথালা, একটা ক্লান্ত একটা ভাব লাগতেছে, কিছুই করি না তারপর একটা ক্লান্ত লাগছে। সবার হয় না, তবে হয়। ক্লান্ত ভাবটা কোথা থেকে আসে জানেন? ঘুমের ভাব থেকে। যেমন সারাটা দিয়ে কিভাবে বুঝবো যে আমার খারাপ আছে, আমি তাকে বলতে গেছি, বা আমি তো চেষ্টাই করতেছি না যে একটু স্বাভাবিক থাকা, তারপরেও বুঝতে পারতেছে আরেকজন মানুষ। তার মানে কি, আমাকে দেখে অবশ্যই অন্যরকম লাগছিল। ক্লান্ত ভাবটা ওই ঘুম থেকে আসে। আপনি যখন ঘুমের ভাব থাকবে তখন আপনাকে দেখতে খুব একটা এনার্জেটিক লাগবে না কিন্তু, তাই না? শ্যাম্পু করলে খুব লাভ হয়ে যায়। বাড়ি এলো জিজ্ঞেস করছে যে ভাই আপনার কোনো সমস্যা, মানে কথা বলে ইসে তো ভুলে যায়, অফিসে বিষয়ে করলে তো কি করে তাহলে তাহলে দিলাম, ঘরে বললাম যে না স্যার শ্যাম্পু করলে চোখে। তার মানে আপনার ওই শ্যাম্পুটাতে হয়তো আবার যে শ্যাম্পু চেঞ্জ করে দিয়েছেন আপনি, যে শ্যাম্পুর ব্র্যান্ডটা আপনি ব্যবহার করেন ওই ব্র্যান্ডটা আপনি চেঞ্জ করবেন। আপনারা এমনিতে ওই একই পেস্ট, একই শ্যাম্পু, একই সাবান দীর্ঘদিন ইউজ করবেন, এগুলো চেঞ্জ করবেন, এগুলোর টলারেন্স লেভেল আছে। আমার অ্যালার্জি বাড়ে হচ্ছে বেগুন, আর অনেকে বলে ইলিশ মাছ না না সেগুলো কিছু হয় না না, শোনেন, বেগুনে অ্যালার্জি বা ইলিশ মাছে অ্যালার্জি থাকলেও সব মানুষের সব খাবারের সব কিছুতে অ্যালার্জি হয় না। এক একটা মানুষের একটা প্রতিটা মানুষ আলাদা। আর একটা ব্যাপার আছে, হাঁসের কোষে কি অ্যালার্জি আছে? হ্যাঁ আছে, আছে। হাঁসের মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব বাদ দেন, পানিতেই তো অনেকের অ্যালার্জি হয়, হতে পারে না? এক এক পানিতে আপনি জায়গা চেঞ্জ করছেন, গোসল করছেন বা উজু করছেন বা গায়ে পানি দিয়েছেন, দেখুন আপনার স্কিন একবারে ফুলে গেল, চুলকাচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে। এক এক মানুষের এক এক জিনিস অ্যালার্জি হয়। তার মানে ওই এলাকার লোক ওই পানি ব্যবহার করতেছে না, আপনার সমস্যা, মানে স্পিক আপনার ওই জিনিসটা সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা হলে ওটা অ্যাভয়েড করে চলাটাই উচিত, কিছু করার নেই, এটা আপনার ভাগ্য। আর ওই যে উনি বলেন না একটা ফাঙ্গাল ইনফেকশন বা কিছু হলে এগুলো অটোমেটিক থাকে, নিষেধ করে কেন? নিষেধ করে কারণ এগুলোর মধ্যে আগে থেকে আপনার এই সমস্যাটা আছে, তারপরে আপনি ওদের কারো দাওয়া দিয়ে প্রবলেম নিয়ে আসেন, এটা আপনার তো সমস্যা আগে থেকে আছে, আবার ওগুলো দেখে কি হবে? সমস্যাটা বাড়বে না? আপনাদের একটু জিনিসটা খুব কষ্টকর হবে, এই জন্য নিষেধ করে দেয়। এলাকায় যাতে কোনো খাবার যেন মানে না খাওয়া হয় বা অ্যাভয়েড করা হয়। আচ্ছা, তারপরে কিন্তু দেখেন ড্রাগ ইন্টারাকশন, অনেক ড্রাগের সাথে ইন্টারাকশন করা তবে তেমন ক্ষতিকর না, মানে এটা সেরকম সিরিয়াস ড্রাগ ইন্টারাকশন হয় না বা হিস্ট্রিতে এখন পর্যন্ত পাওয়া যায়নি। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। প্রেগন্যান্সি ক্যাটাগরিটা দেওয়া যাবে। সি মানে হচ্ছে আপনাদের কারো কোন দিকে গুগলে সার্চ দেন তো প্রেগন্যান্সি ক্যাটাগরি দেখেন, আপনারা একটা লিস্ট পাবেন ABC। আচ্ছা, আপনাদের দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। প্রেগন্যান্সি ক্যাটাগরি নিয়ে একটা ছোট ধারণা দিন, মানে আমার পড়ার মধ্যে 28 করে দিতে 25 পর্যন্ত আসে, আমি কিন্তু খুব দ্রুতই বলতেছি, দেখছেন? তারপরেও কাভার করা একটু মুশকিল হয়। প্রেগন্যান্সি ক্যাটাগরিটা আমি আপনাকে আর একটু বলে দিচ্ছি, নাহলে মনের মধ্যে প্রশ্ন থাকবে। এইটা সম্পর্কে ভালো ভাবনা থাকা ভালো, কারণ এটাই বেশি ভালো, এটা নিয়ে হেজিটেট হয়ে গেলে এই যে দেখেন এখানে একটা প্রেগন্যান্সি ক্যাটাগরি দেওয়া আছে ABCDX। এটা আপনারা দেখেন প্রথমে কি লেখা আছে? কন্ট্রোল স্টাডিজ ইন হিউম্যান শো নো রিস্ক, মানে এক এ বললে রিস্ক নাই, বি যদি বলে তারপরে হচ্ছে মানে সবগুলো মানুষের দিয়ে দেখাও হয় না, মানুষের দিকে দেখা হচ্ছে গিনেটিক আছে না, ওগুলাতে দিয়ে বা বিভিন্ন প্রাণীতে দিয়ে আগে দেখে। প্রথমে মানুষের তো দেওয়া যাবে না, একটা মানুষ কোনো চাইলে দেখে আমাকে দিয়ে দেখেন, যাও যা ইচ্ছা হোক,
কিন্তু করোনা টিকা একজন স্বেচ্ছায় চেষ্টা করছিল, তাই না? যে করোনা টিকাটা পানিতে দিয়ে দেখা যাচ্ছে ওটা মানুষই দিতে হবে। তাই আমি কি না কোথায় একটা মানুষ স্বেচ্ছায় দিয়ে দেখলো, আপনারা নিউজে দেখেন নাই? মানে উনি রিস্ক নিয়ে দিছে, টিকাটা নিছে। যে আমাদের বাংলাদেশের তো প্রথম প্রধানমন্ত্রী নিতে বলতেছে যে আপনি নিয়ে আগে দেন। আদৌ নিছে কি বলছে? আচ্ছা, control studies in humans show no risk to the fetus. A মানে risk নাই। B মানে no control studies have been conducted in human. Animal studies show no risk. আচ্ছা, B মানে হচ্ছে হিউম্যানে এটা দেখা হয় না, কিন্তু অ্যানিমেল স্টাডি করে দেখা গেছে রিস্ক নাই। সি নাম্বারে মানে হচ্ছে এখানে এখনো প্রাণী বা হিউম্যান কোনটাতে স্টাডি করাই হয়নি। ডি মানে কি? সবচেয়ে কমপ্লিট টাইপের ক্যাটাগরি করে বসে আছে। আচ্ছা, ডি মানে রিস্ক আছে আর এক্স মানে হচ্ছে ডিতে রিস্ক আছে। হ্যাঁ, তাহলে সিমেনে এটা মানে রিস্ক আর এক্স মানে হচ্ছে ফিটাল অ্যাবনরমালিটিস হয়, মানে এটা দেওয়া যাবে না। সেটা দেওয়া হবে। মানে এক্স নম্বরে রিস্ক হবে, মানে ফিটাসের জন্য এটা ক্ষতিকর। তার মানে সি মানে কি বুঝলেন আপনারা? মানে সি ক্যাটাগরি সি দেওয়া মানে যাবে। দেওয়া যাবে না। জানেন না। টেস্ট কি করে না দিবেন? টেস্ট এটা করে না। টেস্টে হয় না এটা। সবচেয়ে সেফ হচ্ছে এ আর বি। এটা হচ্ছে দেওয়া যাবে, এ নিয়ে কোনো কথাই নাই, দিতে পারবেন। এটা তো প্রাণীদের দেওয়া হয়েছে, হ্যাঁ, আর মানুষদের বি দেওয়া হয়নি। মানে হচ্ছে প্রাণীদের দেওয়া হচ্ছে, মানুষের দেওয়া হয় না, কিন্তু প্রাণীতে সেফ। তাহলে মানে ম্যাডাম এই আপনি প্রেগন্যান্সি ক্যাটাগরি কি অ্যালার্জি কোনো ওষুধ দেওয়া যাবে না? যাবে না তা না, যদি এরকম সিভিয়ার অ্যালার্জি সমস্যা হয়, উনি যে ডাক্তারের মানে আন্ডারলিয়েতে আছে, উনি ওনার কন্ডিশন বুঝে প্রেসক্রাইব করতে পারবেন। কিন্তু প্রেগন্যান্সি অবস্থাতে কোনো অসুখেরই তেমন ওষুধ দেওয়া হয় না। কথা বোঝা গেছে? ওষুধ দেওয়া হয় না বলে তো যদি খুব বেশি সিরিয়াস না হয়। কিন্তু আমার একটা ডক্টরের কাছে গেলে আল্ট্রাসাউন্ড করে দেখতে পাই এটা তাদের 6 মাসের পরে আসে। প্রেগনেন্ট উমেনদের হ্যাঁ বেবি কন্ডিশন দেখার জন্য দেয়। আপনি কি দেখেন মাসে 2 বার 3 বার মানে কি লাইব্রেরি ডক্টর কাছে গেলেই দেয়। দুই রকম কথা আছে। এখন আগে যে আলোচনা করছিল না, বাচ্চা হয় নাই, হয়েছে না, সুইসাইড আমলেও হয়েছে। বেবি মৃত্যুর হার আগে বেশি ছিল, এখন কমে আসছে। বিজনেস পারপাসও আছে, বিজনেস পারপাসও আছে। আলোচনা করতে 1,000 টাকা লাগে না, টাকা পাচ্ছে না। আবার যে ডক্টর লেখে যে ডক্টরের নিজেরই আছে, তাহলে ওনার একটা ইনকামের একটা বিষয় আছে। ইনকামের বিষয় যদি আমি সিজার করা এগুলো ধরি, করা টেস্ট করা ওষুধের জন্য সব সব ক্ষেত্রে বিজনেস আছে। চিকিৎসা, শিক্ষা, কোন ক্ষেত্রে বিজনেস নাই বলেন? কোথায় বিজনেস নেই? বিজনেস আছে, কিন্তু বিজনেস বাদ দিয়ে যদি আপনি দেখেন যে যদি ওই মায়ের কোনো সমস্যা, অনেক মা আছে ধরেন কোনো কারণে আজকে বিকাল থেকে বা দুপুর পর থেকে সে মনে করছে তার বেবি রেসপন্সটা কম, হঠাৎ এখন 6 মাসে সে 3 বারও করতে পারে। তার মানসিকভাবে সে আর প্রেগনেন্ট অবস্থায় বলুন না, হরমোনাল বিভিন্ন হরমোন কোনোটা বাড়ে কোনোটা কমে, মানসিক অবস্থাটাও অনেক বেশি সুইং করে একটা প্রেগনেন্ট মায়ের। এখনই ভালো হবে, এখনই খারাপ হবে, এখনই রাগ করবে, এখনই ভালো করবে, এটা স্বাভাবিক। এটা আশপাশের মানুষদের একটু নর্মাল হয়ে যেতে হবে। এটাকে ওনার উপর মানে বা ইমোশনালি তাকে বলে না, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন, বলে না এগুলো, কারণ ওই ইফেক্টটা ফিটাসে পড়ে। উনি যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন সবসময়, এই ইফেক্টটা ফিটাসে পড়ে। বাচ্চা তখন দেখবেন অ্যাবনর্মাল হচ্ছে। কেন হচ্ছে? ছোট মানুষ ছিল, মানুষটা ছোট, কিন্তু মানসিক চাপটা গেছে একটা অ্যাডাল্টে, ও ওটা নিতে পারে না, তখন কি হবে? অ্যাবনর্মালিটি হবে। মানসিক চাপটা কি আছে? মা আছে, ওর মায়ের সাথে কেউ মিসবিহেভ করতেছে, বা মিসবিহেভ বাদ দেন, ও মানসিক, তার মা মানসিকভাবে কোনো একটা কিছু নিয়ে খুবই মানসিকভাবে খারাপ আছে। আমাদের মানসিক ভালো খারাপ সময় গেছে না জীবনে, আমরা সবসময় এরকম ভালো থাকি না। তো আমি একজন ন্যাচুরাল মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, আমি মানসিক চাপটা নিতে পারতেছি, এই জন্য আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে না, বরঞ্চ মানসিকভাবে আমি একটু ডিস্টার্ব। কিন্তু ওই ছোট 2-3 মাস বা 4 মাস 5 মাসের বাচ্চা কি আমার চাপটা নিতে পারবে? সম্ভব? তখন কি হয়? অ্যাবনর্মালিটি। সবসময় যে এই কারণে অ্যাবনর্মাল বাচ্চা হয় তা না, অনেক কারণ আছে, তার মধ্যে এটা বা শারীরিক কারণে হতে পারে। বাচ্চা
পেটে থাকা অবস্থায় কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানে থেকেও হতে পারে। তো আপনি যে 6 মাসে 2 বার 3 বার মানে আল্ট্রাসাউন্ড করার কথা বলেন, এটা 2টা পারপাস হতে পারে। ওই যে প্রথমটা কোনো বিজনেস পারপাসও আছে, আবার যদি কোনো মা আছে এক বেলা বাচ্চা নড়াচড়া কোনো কারণে কম হয়েছে, সে প্যানিক হয়ে যায় যে কি হলো, কেন আমার বাচ্চা নড়ছে না, এতক্ষণ তো নড়তেছিল, এখন কেন নড়তেছে না, দিনে 2 বারও করতে পারে। কথা হচ্ছে না আমার? যদি মা প্যানিক হয়ে যায় তখন আপনার আলোচনা করাটা ফরজ, কারণ আপনি ওই প্যানিকটা কাটানোর জন্য হলেও ফরজ। উনি যদি প্যানিক থাকে তাহলে আবার বাচ্চার উপর এফেক্ট করবে। মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য হলেও আপনাকে বলতে হবে যে না, আমরা দেখছি আপনার বাচ্চা ভালো আছে, সুস্থ আছে, হার্টবিট ভালো আছে, কোনো চিন্তার কারণ নেই। নড়ে নাই মানে হচ্ছে বাচ্চা ঘুমাচ্ছে, এটাতে একটা প্যানিক পাওয়ার কিছু নেই। তখন মা কি হবে, আশ্বস্ত হবে যে না ঠিক আছে, আমি তো দেখলাম ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, স্টোরেজ। এটা সাধারণত তাপমাত্রা টাকের উপরে রাখা যায়। আমার ক্লাসটা কিছু দিকে তাহলে আমি 26 নাম্বারটা পড়ায় আজকে আমাকে শেষ করতে হবে না। আমি আপনাকে দ্রুত বলার চেষ্টা করছি। এর চেয়েও যদি ফাস্ট বলি, একবারে যান্ত্রিক পড়াইলে তো আপনারা বুঝবেন না। রিডিং তো আপনারা নিজেরাও পড়তে জানেন না। শিখানো দরকার, কিন্তু আমাদের সিলেবাসে শেষ করার দরকার, বুঝছেন? কারণ ওরা আমাকে একটা সিলেবাস তো দিয়ে দিচ্ছে, হয়েছে মোটামুটি এই 2টা কোন একদিন ইনশাআল্লাহ সমস্যা না। কিন্তু আমি তো দ্রুতই বলার চেষ্টা করছি না। এর চেয়ে যদি দ্রুত বলে তাহলে রিডিং করা হবে, আপনাদেরকে কিছু বুঝাইতে হবে। রিডিং তো আপনারা বাসায় করতে পারে, এই জন্য তো আমার দরকার নেই বা ক্লাসে আসার দরকার নেই, তাই না? দেখেন এরিথ্রোমাইসিন থাকে, এটা ম্যাক্রোলিড। ম্যাক্রোলিড কোনটা জানেন? ম্যাক্রোলিড মানে কি? ম্যাক্রোলিড মানে হচ্ছে এগুলা অ্যান্টিবায়োটিক টাইপের, যার একটা গ্রুপ আছে, ওইখান থেকে এগুলা আসে। ব্যাকরো থেকে আসছে, ব্যাকরো লাইট। আমি একটু বলে দিচ্ছি। স্ট্রেপ্টোমাইসিস ইরাইচিয়াস, এটা একটা গ্রুপ, ব্যাকটেরিয়া গ্রুপ। এই ব্যাকটেরিয়া গ্রুপ থেকে এই ওষুধগুলো তৈরি করা হয়, এই জন্য এগুলোকে বলে ম্যাক্রোলিড। ম্যাক্রোলিড নাম এই জন্য হয়েছে, এটার অরিজিন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ইরাইচিয়াস। এটা একটা সয়েল বর্ন ব্যাকটেরিয়া, মাটি থেকে হয় ব্যাকটেরিয়াটা। কোথা থেকে হয়? সয়েল বর্ন ব্যাকটেরিয়া। এই গ্রুপের ব্যাকটেরিয়া থেকে এই ওষুধগুলো তৈরি করা হয়। এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, আমরা জানি তো সবাই, এটা অ্যান্টিবায়োটিক জানি না? এই অ্যান্টিবায়োটিকটা কোথা থেকে তৈরি করা হয়? স্ট্রেপ্টোমাইসিস ইরাইচিয়াস, মাটি থেকে তৈরি করা হয়। স্ট্রেপ্টোমাইসিস ইরাইচিয়াস একটা ব্যাকটেরিয়া যেটা মাটি থেকে হয়। এই ব্যাকটেরিয়া থেকে এই ড্রাগটা তৈরি করা হয়। ব্যাকটেরিয়া মারার জন্য ব্যাকটেরিয়া মারার জন্য ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি করে। ভাইরাস মানে ভাইরাস থেকে সাপ করে হ্যাঁ, কাটা দিয়ে কাটা দিয়ে কাটা হয়, সেটাই। কারণ আছে, এই করোনা ভাইরাসটা যেগুলা করলাম না, এই করোনা যে টিকাটা, বিভিন্ন টিকাগুলো ওই ভাইরাস থেকে তৈরি করা হয়। ওই ভাইরাসে মানে রোগ ক্ষমতাটা নষ্ট করে দিয়ে ওই টিকাটা তৈরি করা হয়। যে কোনো টিকায় ম্যাক্সিমাম এইভাবে তৈরি করা হয়। তো এইতে এরিথ্রোমাইসিসের ম্যাক্রোলিড গ্রুপের অ্যান্টিবায়োটিক মানে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ইরাইচিয়াস গ্রুপের মানে ব্যাকটেরিয়া থেকে এই ওষুধটা তৈরি করা হয়। এই জন্য এটার নাম কি? ম্যাক্রোলিড বা ম্যাক্রোলিড গ্রুপের ড্রাগ। তারপরে কি আছে দেখেন, মোড অফ অ্যাকশন। প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। দেখেন, যত আপনি নিম্ন পর্যায়ে যাবেন, এদের হচ্ছে বলছি না, একদম কোন কাছে বললাম, এদের প্রজনন রেট তত হাই হয়। প্রজনন রেট হাই মানে এদের বংশবৃদ্ধি করার ক্ষমতা তত বেশি। এদেরকে একটা দুইটা মেরে ফেলে আপনি এদেরকে নির্মূল করতে বা ধ্বংস করতে পারবেন না। তখন এদেরকে আপনার মানে থামানোর উপায় হচ্ছে এদের গ্রোথ বন্ধ করে দেওয়া। যে অবস্থায় আছে ওখানে অবস্থায় বন্ধ করে দিতে হয়, তাহলে আস্তে আস্তে এগুলো কি হবে? নির্মূল হয়ে যাবে। না ছাড়া আপনারা একটা একটা করে মেরে এদেরকে নির্মূল করতে পারবেন না। এই জন্য এটা কি করে দেখেন, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। তারপরে ইন্ডিকেশন কি আছে? প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে মানে প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করে দেয়, যেটা এদের এই ব্যাকটেরিয়াগুলোর মানে গ্রোথে বিরূপ প্রভাব ফেলে। বিরূপ প্রভাব ফেলার কারণে আস্তে আস্তে তখন এক সময় কি হবে? নির্মূল হয়ে যাবে। আচ্ছা, তারপরে ইন্ডিকেশন দেখেন টনসিলাইটিস,
pharyngitis, laryngitis, bronchitis, SSTI SSTI মানে কি? এটা স্কিন ডিজিজ গুলোকে বোঝায়। সফট টিস্যু এন্ড স্কিন ইনফেকশন। SSTI মানে হচ্ছে সফট টিস্যু এন্ড স্কিন ইনফেকশন, অর্থাৎ চাম মানে স্কিনের যে ইনফেকশন গুলো পায় সেগুলোকে বলতেছে। এই যে সফট টিস্যু মানে হচ্ছে সফট টিস্যু বলতে যে এগুলোতে সফট টিস্যু এন্ড স্কিন ইনফেকশন। তারপরে কি আছে টাইফয়েড। RTI মানে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এটা মানে RTI মানে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট। এটা নিঃশ্বাস নিচ্ছি না, এটাকে বলে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট। এই যে গলায় হাত দিলে যে গরু ছাগলের যে শ্বাসনালীটা দেখছেন না, রেসপিরেটরি ট্র্যাক্টের বাংলা হচ্ছে শ্বাসনালী। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর কি আছে? নিউমোনিয়া। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে আমাদের ফার্স্ট হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হলে দেওয়া হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হলে দেওয়া যাবে না, মানে এনসোমাইসিন দিবেন ওনার রিঅ্যাকশন হচ্ছে শরীরে, মানে তাকে আমরা এনসোমাইসিন দিতে পারবো না। ডোজেস ফর্ম 500 ml ট্যাবলেট, 250 ml ট্যাবলেট, PFS বাদ দিই। ডোজেস ফর্ম হচ্ছে 500 250 ml ট্যাবলেটে দিতে পারবেন। আরো ডোজেস ফর্ম থাকতে পারে, এখানে আসলে এটাতে বই না। এটাকে খালি পেটে হ্যাঁ, এটা ডোজ হচ্ছে খালি পেটে একটা। সাইড ইফেক্ট হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, সবার হয় না, পারসন ভেদে হতে পারে। আচ্ছা, ড্রাগ ইন্টারঅ্যাকশন হচ্ছে অনেক ড্রাগের সাথে ইন্টারঅ্যাকশন করা ক্ষতিকর না, মানে এটার সেরকম ক্ষতিকর হিস্ট্রি পাওয়া যায় না এখন পর্যন্ত যে আমরা একটা ড্রাগের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে খুব বেশি ক্ষতি হয়ে গেছে। ক্ষতিকর না মানে হচ্ছে মানুষের শরীরে যেমন ক্ষতিকর ইফেক্ট এটা ফেলেনি। এটা হচ্ছে ক্যাটাগরি বি, মানে কি? দেওয়া যাবে, খুব প্রয়োজন হলে আমরা দিতে পারবো। দিতে পারবো না কোন থেকে? ওই যে সিডিএক্স এগুলো, এক্স তো দেওয়া যাবে না, এক করে দেওয়া যাবে না, বিও দেওয়া যাবে না। সি আপনি যদি খুব বেশি প্রয়োজন হয় তখন অবস্থা বুঝে দেওয়া হতে পারে, কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় যে কোনো প্রবলেমেরই ম্যাক্সিমাম ওষুধ ছাড়াই চেষ্টা করা হয়, চেষ্টা করা হয় ফিটাসের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ মায়েদের এত সম্মান দিয়েছে। জান্নাত কত সম্মানী জায়গা না? এটার জন্য আমরা সবাই সারা জীবনের একটা সাধনা করে ওটা পাওয়া যায়, কিন্তু সেই জান্নাতকে দেখেন আল্লাহ কোথায় দিয়েছে? মায়ের পায়ের নিচে দিয়েছে, মাথার উপরে কিন্তু দেয় নাই। আল্লাহ নিজের পায়ের নিচে দিতে পারত। আল্লাহর যে সম্মান আমাদের জীবনে আর কেউ আছে? সবচেয়ে বেশি ভয় করি যে বর্তমান যে চলতে আছে, যে জানে না, যে জানে না সে কথা বলবে, যে জানে সে বলবে। শতকরা প্রায় 90% মেয়েরা দেবে এই বর্তমান জগতে দান করবে। সেই সম্মানের আপনার আবার মর্যাদা রাখতে হবে। আপনি আমাকে একটা বিরাট পোস্ট দিলেন, এটা একটা বিরাট পোস্ট না, আমাকে সে অনুযায়ী বিহেভ করতে হবে, তাই নাকি? আমি এখন আপনাদের টিচার, তো আমাকে টিচারের মতোই বিহেভ করতে হবে। এখন যদি আমি ওই অন্য কোনো রকম একটা বিহেভ করি, এটা কি আমার কাছ থেকে আপনাদের কাছে এক্সপেক্টেড কি? বা আপনি স্টুডেন্ট, আপনার উচিত কি হবে আমার সাথে স্টুডেন্টের মতো বিহেভ করা। আপনি যদি অন্য কোনো রকম বিহেভ করেন, এটা তো আমার কাছে এক্সপেক্টেড না। ঠিক সেরকম আল্লাহ মেয়েদেরকে যে সম্মানটা দিয়েছেন, এটা একটা বিরাট পদ না, এটা বিরাট একটা ক্ষমতা বা একটা সম্মান বলেন বা একটা পদই বলেন, সে অনুযায়ী তাকে বিহেভ করতে হবে। তাকে সে অনুযায়ী বিহেভ করতে হবে যে হ্যাঁ জান্নাত আমার পায়ের নিচে, আমাকে সে অনুযায়ী বিহেভ করতে হবে। মায়েদের বিহেভটাও ওই লেভেলেই হতে হবে। ওরা তো বিশ্বাস করে, ওরা তো আমাদের দেশের প্রধানমন্ত্রী উল্টো বানিয়ে ফেলাইছে। ওদের বর্তমানে আসলে অধিকার আছে, মহিলারা রাস্তা নেমে স্লোগান দেবে, পুরুষের উপরে মানে কথা বলবে, এই দেশে বর্তমানে রাইট ইসলাম ধর্ম অনেক ইসলাম তো সুন্দর মানে একটা না, ধর্ম। এই দেশে তো যদি আপনি ইসলাম এই ধর্ম জন্যই তো সুন্দর বেশি, করে এই জন্যই তো সবকিছু ধ্বংস হয়ে যাওয়া মানেন, ইসলামের কোন প্রাধান্য দেয়। তাহলে কারণ কোনো যদি দিকে কোনো যদি সমস্যা হবে না। যদি সেই ইসলাম অনুযায়ী চলতো, তাহলে বাংলাদেশের মেয়েরা তাদের আরো অনেক সম্মান উচ্চ স্তরে থাকতো, আর পুরুষ তাদের হাতের উপরে না চাইতো। না, মেয়েদেরকে তো আবার আল্লাহ
না এটাও দিছে, এটাও কিন্তু আবার বলছে না যে কিন্তু হচ্ছে- তাদের অধিকার সব থেকে ইসলামে দেশে, কিন্তু এটা বর্তমান সরকার বিশ্বাস করে মেয়েদেরকে জাহান্নামে টিকে দিচ্ছে। শোনেন, কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নারীদের মধ্যে সর্বপ্রথম নারীকে সালাম দিয়েছে আল্লাহ তাআলা নিজে। তা মহিলাদের সম্মানটা কোথায় শোনেন এবার? আমি তো বলতেইছি যে সম্মান যে আল্লাহ দিয়েছে সেটা আপনাকে নেওয়ারও যোগ্যতা থাকতে হবে। যে মেয়ে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে তার জন্য এই পথ না। দেশে যদি আমি এখন ব্যাপক আপনাকে সরকার বলি থাকে যে তাহলে আর হয় না। আপনার মানুষকে ভালো করতে পারে না, মানুষকে খারাপ করতে পারে না। আপনি আমাকে 10টা ভালো কথা বললেন, আমি শুনলাম না, আপনার ভালো করতে পারবেন। আপনি আমাকে 10টা খারাপ পরামর্শ দিলেন, আমি না আসলে আপনাকে খারাপ করতে পারবেন না। পারবেন না। ভালো মন্দ দুইটাই মানুষ নিজেই করে এবং নিজের জন্যই করে। আমি আপনার সাথে আজকে খারাপ করি, এটা আমার কাছে ফিরে আসবে, বাধ্য। প্রতিশোধ বলতে তো একটা বিষয় আছে। বা আমি আজকে আপনার সাথে একটা ভালো করি, কোনো না কোনোভাবে দেখবেন আমার সাথে কেউ না কেউ ভালো কিছু করছে। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, ড্রাগ ইন্টারাকশন প্রেগন্যান্সি ক্যাটাগরি স্টোরেজ হলে সাধারণ তাপমাত্রায় পরিষ্কার তাকের উপর রাখতে হবে। আচ্ছা, আজকের মতো ক্লাসটা একটু বলেন। হ্যাঁ, কিছু কোশ্চেন এর আগে আপনি সিনারে কোনো কিছু পড়ানোর সময় একটা কথা বলতে বাচ্চারা মেরে ফেলিয়ে দিয়ে মাথায় করে খাপটা নিজের মাথায় না না, বাচ্চারা কথা বলি না, আমি বলছি না যে একটা বাচ্চা মানে এটা ভাইরাল হয়েছিল, সেই বাচ্চা শুধু মাথায় না, সেই বাচ্চাটা কি করে, ও হাত দিয়ে পুরো শরীরেই আঘাত করে। ওর মা কি করে, ওর হাত আর পা বেঁধে রাখে। মানে কি, ও একটা বিরল রোগে আক্রান্ত। কেন আক্রান্ত জানেন? মানে আমরা কি ইচ্ছা করে আমাদের শরীরে আঘাত করবো? অবশ্যই করবো না। কিন্তু ওর এটা কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে না, মানে ওর ব্রেন যেটা চাচ্ছে, ওর বডি রেসপন্স সেই অনুযায়ী হচ্ছে না। বললাম কি জানেন, আমার মেয়ের বয়স 13 তারিখ এক বছর, ও মাঝে মাঝে নিজের মাথায় এরকম করে। এটা অস্বাভাবিক না, স্বাভাবিক, কিন্তু ওই দিনের ওই করাটা মাথায় কাজ করতেছে। আপনার মেয়ে ছোট বাচ্চা, সে এখন অনেক কিছুই করতে পারে। ওর ওইটা আর ওর ওইটা আলাদা, ডিফারেন্স আছে। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, বোঝা গেছে? অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমি কথাটা বলি, আপনি এখানে আপনার যেহেতু জিনিস ইস্যুটা খুব সেন্সিটিভ, আপনার বাচ্চার ইস্যু, এই জন্য আপনি এত কনসিয়াস। অন্য কোনো বাচ্চা হলে আপনি এই কথাটা আসে বলতেন না। কিন্তু আপনার এই বাচ্চা আপনার অস্বাভাবিক কি, এমন কি সে যে মাথায় ক্ষত সৃষ্টি করে দিয়েছে, এমন কি অস্বাভাবিক না, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি যেই বাচ্চার কথা বলছি সে তারটা অস্বাভাবিক, তার হাতটা বেঁধে রাখতে হবে। এত বড় বাচ্চা পুরো শরীর রক্তাক্ত করে দেয়। অনেক জায়গায় গরিব বাবা মা, বুঝতেছেন না, সাহায্য নিয়ে আর কত ভালো চিকিৎসায় আশা করা যায়। আজকে আমি কত পর্যন্ত পড়াচ্ছি একটু বলতে পারবো? তাহলে পরে টিচার আমার ওয়েট করতেছে। যেটুকু পড়াইছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কি আপনাদের? এরিথ্রোমাইসিনের ডোজটা এমন যেটা খালি পেটেই ভালো কাজ করে। হ্যাঁ, এটা খালি পেটে ভালো। এটার ওয়ার্কিং মানে আছে না, মাছ কোথায় কমফোর্টেবল পানিতে, পাখি কোথায় কমফোর্টেবল আকাশে, ও খালি পেটে কমফোর্টেবল, মানে ওর কাজ করার জায়গাটা ওইখানে ভালো হয় আর কি, ভালো 100% কাজ করতে পারে। হ্যাঁ, অ্যালার্জি জার্মান একটা হচ্ছে স্কিনের অ্যালার্জি, শরীরের অ্যালার্জি, মানে চুলকানো, ফুলে যাওয়া, এগুলোকে বলা হচ্ছে অ্যালার্জি জার্মানাইটিস, লাল হয়ে যাওয়া। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাইরেগুলো কাজে লাগছে না, পুরো কাজে লাগছে না। আসসালামু আলাইকুম স্যার। আমাদের মনে হয় আগে একটা ক্লাস নিয়েছিলেন নাকি? আগে ওনাকে চেনাস না? আমি বিকেলে ব্যস্ত, আমি আজকে সকালে আসছি। কি টপিক আজকে?
ফার্মাসি আমাদের কলেজ এখন এখন কি ক্লাস? এর আগের ক্লাসে কি দিচ্ছে? এই ফার্মাসি 26 পর্যন্ত আছে। 26 ফার্মাসি 26 হয়ে গেছে, 27 হয়ে গেছে। 27 থেকে শুরু হবে। 27 থেকে শুরু হবে। আমরা স্যার পাবে না। 27 থেকে শুরু হবে। স্যার এই পেজ থেকে 18 পর্যন্ত হয়েছে। 18 পর্যন্ত হয়েছে মানে বলতে আগে কি আপনারা ছিলেন না এখানে আসতে তো মানে ছাত্র 1 থেকে 18 পর্যন্ত পড়াই গেছে, আবার ম্যাডাম 26 থেকে ধরছে, ওইটা গ্যাপ আছে। জানেন দেখুন এই 18 থেকে 23 থেকে 28 পর্যন্ত পড়ানোর আগের ক্লাসে ইয়া ছিল, ছিল 23 পড়া হচ্ছে। 23-26 এই 18 থেকে 22 পর্যন্ত। 27 আর 28 পাইনি শেষ করার কথা ছিল। আচ্ছা যাই হোক, এখন রুটিন অনুযায়ী এখন প্র্যাকটিস অফ মেডিসিন আমার ধরার কথা, তারপর আমি এই দুটা কথা বলতেছি, অল্প একটু ডিসকাস করে আমি প্র্যাকটিস অফ মেডিসিনে যাচ্ছি 3 থেকে 5 থেকে আজকে সিলেবাস। দেখেন অপথ্যালমিক ড্রাগটা ক্লোজ কি সাইন্টিফিক এখন দেখেন কোশ্চেন হচ্ছে অপথ্যালমিক ড্রাগ কাকে বলে, অপথ্যালমিক ড্রাগগুলি কি। আপনাদের যে কোশ্চেন যেভাবে হয় সেটা হচ্ছে গিয়ে সেম এভাবেই আছে। এখন অপথ্যালমিক আগে মানে বুঝতে হবে। আপনারা ধরেন কোশ্চেন দেখলেন, অপথ্যালমিকের মানেই যদি আপনারা না জানেন তখন কি হবে, পরীক্ষা আপনার অ্যান্সারও জানেন, কোশ্চেনও হয়তো বা জানেন, কিন্তু আপনারা না বুঝার জন্য অ্যান্সার করতে পারলেন না। অপথ্যালমিক মানে চোখে যে সমস্যাটা হচ্ছে, ঠিক আছে, আমরা তো অপথ্যালমোলজি এই যেটা নিয়ে চোখের গবেষণা হয় তাকে অপথ্যালমোলজি বলে, এই বিজ্ঞানটাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি যে পরীক্ষা আসলে দেখলেন আপনি এই কোশ্চেন আসছে, তো আপনি লিখবেন বাংলা ভাষায় যে সকল ড্রাগ চোখের ড্রাগ চিকিৎসায় ব্যবহার হয় তাকে অপথ্যালমিক ড্রাগ বলে। 1 নম্বর শেষ। এরপরে আসবে এই ড্রাগগুলোর নাম লিখেন, ঠিক আছে। এখন এখানে যে কটা নাম আছে দেখেন, ডাইক্লোফেনাক, তারপর হচ্ছে গিয়ে হাইপ্রোমেলোস, তারপর হচ্ছে পাইলোকার্পিন, সিপ্রোফ্লক্সাসিন, বেথামিথ্রাসন,